শুভ সন্ধ্যা। আধুনিক বিদ্যাচর্চা পরিবারে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন যে এনটিএ নেটের ব্যাকরণ বিষয়ের বাক্যপদীয়ের ক্লাস আছে আজকে যিনি এই বিষয়ের এক্সপার্ট আছেন, আপনাদের সকলের পরিচিত কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অভিজিৎ মণ্ডল মহাশয়। অভিজিৎ বাবু আজকে বাক্যপদীয় বিষয়টি পড়ানোর সাথে সাথে উনি দেখাবেন যে এই বিষয় থেকে ঠিক কেমন ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এসেছে, এবং ঠিক পড়ানোর সময় উনি দেখাবেন যে কেমন ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে। আধুনিক বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের প্ল্যাটফর্মটি আমি স্যারের হাতে তুলে দিচ্ছি এবং আজকের ক্লাস শুরু করার জন্য স্যারকে অনুরোধ জানাচ্ছি। স্যার, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমাকে পিপিটি শেয়ার করার অপশন দেওয়া নেই এখানে, অ্যালাউ করে দাও আমাকে। তোমাদের ওখান থেকে বন্ধ করা আছে, দেখো ইউ আর নট অ্যালাউ টু শেয়ার ইউর স্ক্রিন লেখা আছে। ইউ আর নাও পোস্ট। ঠিক আছে, এবার হয়েছে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার, স্ক্রিনটা শেয়ার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখাচ্ছে না স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বাক্যপদীয় ব্রহ্মকাণ্ড লেখা আছে? হ্যাঁ স্যার, দেখাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সকলকে অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য, নেট জেআরএফ এর জন্য। প্রথমে বলি, দেবব্রতকে অনেক ধন্যবাদ এখানে এটা পড়াতে বলার জন্য। শুরু করছি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে বাক্যপদীয় যে সিলেবাসটা রয়েছে, বাক্যপদীয় ব্রহ্মকাণ্ড। তো এটার একটু প্রাক কথা আমি এরকম করে উপস্থাপন করেছি যে পাণিনীয় ব্যাকরণের যে পাণিনীয় ব্যাকরণটাকে মূলত যেভাবে ভাগ করে, যদি ভাগ দেখি আমরা, আমাদের চোখের সামনে যেটা বেশি করে আসছে সেটা হচ্ছে প্রক্রিয়া কাণ্ড। প্রক্রিয়া মানে হচ্ছে কিভাবে শব্দরূপ গুলো নিষ্পত্তি হচ্ছে। ধরো ওই যে রাম শব্দ, রামযুক্ত সু, এই যে সূত্রের পর সূত্র দিয়ে দিয়ে রাম, রামা, এই যে রূপসিদ্ধি গুলো যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রক্রিয়া অংশ। এই অংশ ছাড়াও যদি আমরা একটু ভালো করে দার্শনিক দিক থেকে চিন্তা ভাবনা করে দেখি, ওই সূত্রের মধ্যেও টিকাকার, বার্তিককার, ভাষ্যকারদের যে আলোচনা, সেখান থেকে আরো দুটো জিনিস উঠে আসে, সেটা হচ্ছে পরিষ্কার কাণ্ড, দর্শন কাণ্ড। পরিষ্কার মানে হচ্ছে না, অনেক কিছু পরিষ্কার করা হয় যেগুলো যেখানে আমরা খুব ভালোভাবে বলতে পারবো যে উত্তরোত্তর মুনিনাং প্রামাণ্যম, পাণিনি লিখেছেন, তারপরে আরো কিছু বাদ চলে গেছে সেখানে বার্তিকা, তারপরে ভাষ্যকারের মত, এটা পরিষ্কারের জায়গায় একটা আসছে। অনেক জায়গায় ভাষ্যকার দর্শন অংশ দেখিয়েছেন। তো এই যে তিনটে অংশ মূলত দুটো প্রধান, একটা প্রক্রিয়া কাণ্ডের সাথে যুক্ত হচ্ছে পরিষ্কার কাণ্ড, এবং তারপরে হচ্ছে দর্শন কাণ্ড। এই দর্শন কাণ্ডটা আমরা পাণিনির সূত্রতে, অ্যাকচুয়ালি সূত্রগুলো হচ্ছে প্রক্রিয়ার জন্য তো ঠিকঠাক একদম, সেখানে যে যদি আমরা দর্শনকে খুঁজতে চাই, সেটা একটু সত্যি দুরূহ বিষয়। যেমন তপরসৎ কালস্য, এখানে স্ফোটের কথা বলা হচ্ছে, স্ফোটটা দর্শনের একটা অংশ, এরকম করে দর্শনের অংশ বার করতে হচ্ছে। এই যে দর্শন অংশের প্রধানত ভাবে যদি আমরা ব্যাকরণের দর্শন ধরি আমরা, হ্যাঁ, দর্শন মানে তো হচ্ছে দৃশ্যতে অনিন্দিত দর্শনম, সেক্ষেত্রে দর্শন
যার দ্বারা দেখা যায় সেটা দর্শন, যদি এই কথা বলা হয় তাহলে চোখ যেমন হয়, চোখের দ্বারা দেখা যায়, আবার টর্চ লাইট তার দ্বারা দেখা যায়, সেটাও ধরে নেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে এগুলো ধরা হবে না। দর্শন মানে হচ্ছে যে এর জ্ঞান, যেখানে আত্মজ্ঞানের কথা বলা হচ্ছে, সেখানে আমরা ব্যাকরণ কি করে নিয়ে আসব, এই ব্যাকরণের মধ্যেও যে আত্মজ্ঞান বা মোক্ষ লাভের একটা উপায় বলা হয়েছে, সেটার প্রথম প্রবর্তক ভগবান ভর্তৃহরি। তিনি এই দর্শন কাণ্ডের প্রবর্তন করেছেন, মানে দর্শন ব্যাকরণের মধ্যে দার্শনিক তত্ত্ব রয়েছে, সেটাকে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার যে বই, সেই বইয়ের নাম হচ্ছে বাক্যপদীয়। বোঝা গেল? এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভর্তৃহরি হচ্ছেন এই দর্শন কাণ্ডের মুখ্য প্রবর্তক। আমরা বলতে পারবো না যে তিনি প্রথম, কারণ পাণিনি তো অবশ্যই আগে, পাণিনি সূত্রের মধ্যেও দার্শন তত্ত্ব রয়েছে, তাই ওটা আমরা এরকম বলতে পারবো না যে প্রথম প্রবর্তক বলছি না, আমরা বলছি মুখ্য প্রবর্তক হচ্ছেন ভগবান ভর্তৃহরি। তার যে গ্রন্থের নাম হচ্ছে বাক্যপদীয়। এখানে এবার যেহেতু এটা খুব ইনফরমেটিভ বিষয় একটা, যে নেট মানে খুব ইনফরমেশন গ্যাদার করতে হয়, সেক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি যেমন দেবব্রত বললো যে কেমন প্রিভিয়াস কোশ্চেন আসে, সেগুলো আমি এর সাথে সাথেই বলে দেব। মানে প্রিভিয়াস ইয়ার গুলো যদি দেখো তোমরা, তোমাদের কাছে নিশ্চয়ই কোশ্চেনের একটা মানে পুরো কোশ্চেনের কালেকশন থাকবেই, সেখানে তোমরা দেখবে। এবং আগামী দিনে কিভাবে কোশ্চেন আসতে পারে সেই ধারণা একটা আমি দেবো, এর সাথে সাথেই দেবো। যেমন ধরো এখানে দেওয়া আছে ভর্তৃহরির গুরুর নাম। দেখো, এইগুলো কিন্তু একদম টেক্সচুয়াল কোশ্চেন নয়, কিন্তু এগুলো রিলেটেড কোশ্চেন। যেহেতু ভর্তৃহরি আছে, তাই ভর্তৃহরি কার থেকে পড়াশোনা করেছেন জানাটা উচিত। এগুলো কিন্তু পরীক্ষায় আসে বা আসতেও পারে, যে ভর্তৃহরির গুরুর নাম কি। গুরুর নাম হচ্ছে বসুরাত, এবং বসুরাতের গুরুর নাম হচ্ছে বৌদ্ধাচার্য বসুবন্ধুর, ওনার গুরুর নাম। তো এটাও নোট করে রাখা উচিত। ভর্তৃহরির সময়কালটা কখন না, আনুমানিক 450 থেকে 500 অব্দ খ্রিস্টপূর্বাব্দের কথা বলা হচ্ছে। খ্রিস্ট জন্মের 400 থেকে 500 বছর আগে কথা বলা হচ্ছে এগুলো। আমরা আমরা এই 500 ক্ষেত্রে আমরা পাণিনিকেও ধরি আমরা 500, বা অনেক সময় 700 ধরা হয়, সে যেহেতু আগে ধরা হচ্ছে। তো এই টাইমগুলো আনুমানিক, কিন্তু একদম এক্সাক্ট বলা যায় না, এগুলো তো আনুমানিক ধরা হয়েছে। ভর্তৃহরি ছিলেন অদ্বৈতবাদী। এগুলো যেহেতু দার্শনিক তত্ত্বগুলো আছে, এই বাদগুলো আসবে এখানে দেখতে পাবে তোমরা। তো এই যে অদ্বৈতবাদী, এটা হয়তো তোমরা জানো, এগুলো অদ্বৈত মানে ন দ্বৈত অদ্বৈত, দ্বৈত মানে দুটো নয়, সেখানে জীব এবং ব্রহ্ম এরকম ব্যাপার নেই, সেখানে একটাই ব্রহ্মই একমাত্র, সেটাই যে মানে, যারা মানে তারা হচ্ছে অদ্বৈতবাদী। সেই অদ্বৈতবাদী হচ্ছেন ভর্তৃহরি ছিলেন। এই গেল হচ্ছে একটা জাস্ট ভর্তৃহরির গুরু, তার সময়, তার সম্পর্কে। এবার আমরা আসছি গ্রন্থের দিকে আসছি। গ্রন্থটা হচ্ছে যে বাক্যপদীয়। বাক্যপদীয় মানেটা কি না, একদম মানে একদম সহজ ভাবে বোঝার চেষ্টা করো। বাক্যপদীয় মানে কি? বাক্যপদীয় মানে হচ্ছে দুটো বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে দুটো পদ আমাদের সামনে রয়েছে, বাক্য এবং পদ। বাক্য এবং পদ, তারপরে দীর্ঘই দিয়ে অন্তস্থ রয়েছে। এটাকে আমরা অনেক দেখেছি, আমরা পাণিনিয়ম, এই যে পাণিনিয়ম, ভবদীয়ম, মদীয়ম, এই যে কথাগুলো আমরা দেখতে পাই, দীর্ঘই দিয়ে অন্তস্থ। এইগুলো বিষয়টা কি করে আসছে না, এগুলো হচ্ছে যেমন পাণিনিয়ম মানে কি, পাণিনিয়ম মানে পাণিনি সম্বন্ধীয়, বা পাণিনি না প্রক্তম পাণিনিয়ম হয়। এই যে পাণিনি সম্বন্ধীয়, এখানে দেখতে পাবো আমরা বাক্য আর পদ সম্বন্ধীয়। এই বাক্য এবং পদ নিয়ে যেখানে চর্চা করা হয়েছে মূলত ভাবে, সেটাই হচ্ছে বাক্যপদীয়। তাই বলা হচ্ছে বাক্যম চ পদম চ, মানে দুটোই এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, বাক্য এবং পদ। বাক্যম চ পদম চ বাক্য পদে তে অধিকৃত্য, তাকে অধিকার করে, মানে একসাথে নিয়ে তাকে অধিকৃত করে যে কৃত গ্রন্থ বাক্যপদীয়ম, সেই বাক্যকে এবং পদকে নিয়ে যে রচনা করা হয়েছে গ্রন্থ, সেটা হচ্ছে বাক্যপদী। এখানে ছ প্রত্যয় সূত্রটা দিয়ে দেওয়া হয়, সেই সূত্র ইয়মটা ইয়ম সভ দ্বন্দ্বেন্দ্র জননাদিভ্যাশ্চ, এই সূত্রের দ্বারা এখানে ছ প্রত্যয় হয়েছে। শুধু খেয়াল রাখো, এখানে বাক্যপদীয়তে ছ প্রত্যয় হয়েছে। এই জায়গাটা আমাদের অনেক সময় ভুলে যায়, বিশেষ করে পরীক্ষা হলে এগুলো প্রবলেম হয়, যে ছ প্রত্যয় হলে ইয় হয়,
এই ছ প্রত্যয় হলে ইয় হয়, এটা সূত্র রয়েছে, আয়নীয় নেয় পদ কচ ভাং প্রত্যয় আদি নাম, সেটা ব্যাকরণের বিষয় হয়ে যাচ্ছে। তো এখানে ছ প্রত্যয় হওয়ার জন্য ইয়া হয়েছে, জাস্ট খেয়াল মনে রাখবে এখানটায়, এগুলো প্রশ্নতে আসে বাক্যপদীয় এখানে কোন প্রত্যয় হয়েছে। খুব ছোট একটা বিষয়, কিন্তু 2 নম্বরের বিষয় ছ প্রত্যয়, এটা মনে রাখবে। তো এখানে ছ প্রত্যয়ের পরে আয়নীয় নেয় ফট কচ ভাং প্রত্যয় আদি নাম, এই সূত্রের দ্বারা এখানে ইয়া হয়ে আমাদের রূপটা পাচ্ছি আমরা বাক্যপদীয়। তাহলে বাক্যপদীয় মানে একদম সাধারণ অর্থ হচ্ছে বাক্য এবং পদ বিষয়ক যে গ্রন্থ, সেটাই হচ্ছে বাক্যপদীয়। ক্লিয়ার হয়েছে? তোমার একটু সারাটা দেবে যে হ্যাঁ অমুকটা দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। যে আমার কথা স্পষ্ট আসছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, স্পষ্ট শোনাচ্ছে। আর এখন দেখো দ্বিতীয় স্লাইডটা এসছে, দ্বিতীয় পেজটা। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার ওই ইও যেটা বললেন ওইটা একটু বলবেন দিন স্যার একটু। আচ্ছা, ইয় দেখো এখানে কি আছে, দেখো একটু খেয়াল করে দেখো, বাক্যপদীয়, ঠিক আছে? দুটো পদ দেখো আগে, বাক্য এবং পদ। বাক্য একটা পদ মানে একটা শব্দ, আর পদ যেটা পদম হয়, সুপ্তিঙ্গন্তম পদম, এই যে পদ একটা শব্দ। তো এর পরে আর একটা এক্সট্রা বিষয় এসছে, এক্সট্রা জিনিস কি এসছে, দীর্ঘ এবং অন্তস্থ আছে, এটাকে আমি বলছি ইয়, এটাকে একসাথে বলছি ইয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা 3টে বিষয় পাচ্ছি, বাক্য, পদ আর ইয়, ঠিক আছে? এবার আমরা যদি এগুলোকে সন্ধি করে, সন্ধি করলে কিন্তু হবে না এখানে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ইলোটা কোথা থেকে, তার জন্য একটা সূত্র দেওয়া হচ্ছে, শিশুক্রন্দ যমশব দ্বন্দ্বেন্দ্র জননাদিভ্যশ্চ, এই সূত্রের দ্বারা এখানে ছ প্রত্যয় করা হচ্ছে। কেননা এবার অধিকৃত কৃত গ্রন্থ এই অর্থে এই সূত্রের দ্বারা ছ প্রত্যয় হয়, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে বাক্য এবং পদ সম্বন্ধীয় এই অর্থে ছ প্রত্যয় করা হচ্ছে। ছ প্রত্যয় করে ইয়টা আসছে, ছ প্রত্যয় করা হলো। ছয়ের স্থানে কি আসছে না, আয়নেয় নেয় ফট খচ এবং প্রত্যয়াদি নাম, এই সূত্রের দ্বারা ওখানে ওখানে অনেক কটা শব্দ রয়েছে, আয়ন, ইয়, এয়, ইয় হস্যইকার আছে, এরকম অনেকটা শব্দ রয়েছে। তারপরে আছে ফ, ঢ, খ, ছ, খ ইত্যাদি, মানে ফ, ঢ, খ, ছ, খ, এখানে ছ আছে। ওই ছয়ের জায়গায় যথাক্রমে যদি হিসাব করা হয়, আয়ন, আয়ন হচ্ছে ফয়ের স্থানে হবে, আয়ন হয়। এরকম করে করে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে কার সাথে কার মিলছে। সেখানে ছয়ের সাথে ইয় দীর্ঘই অন্তস্থ এর মিল হবে, মানে একই জায়গায়, মানে একই সংখ্যায় মিলবে ওটা। তো তার জায়গায় ইয় করে দেওয়া হলো। এবার ইয় করে দেওয়ার পরে ওখানে ইয়াসিদীয় সূত্রের দ্বারা দয়ের পরে অকারটা লোপ করে দেওয়া হয়, লোপ করার পরে বাক্যপদীয় এই রূপটা তৈরি হচ্ছে। স্যার এই সূত্রটা লঘু সিদ্ধান্ত কৌমুদীতে পাবো স্যার? লঘু সিদ্ধান্ত কৌমুদীতে? হ্যাঁ স্যার। তোমরা সিদ্ধান্ত কৌমুদী পড়োনি? হ্যাঁ পড়েছি, কিছু কিছু পড়েছি। এটা এটা মনে হয় পানিনিয়ম বইটাতেও থাকার কথা। পানিনিয়ম আছে, পানিনিয়ম? হ্যাঁ পানিনিয়মটা কেনা হয়নি স্যার। কেনা হয়নি? না না কেনা হয়নি। আমি তো প্রেফার করবো, মানে পানিনিয়মটা খুব ইম্পর্টেন্ট একটা বই, যেটা সংস্কৃত যারা পড়ে সে যে স্ট্রিমেই পড়ুক না কেন, মানে ন্যায় নিয়ে পড়ুক বা সাহিত্য নিয়ে পড়ুক বা ব্যাকরণ নিয়ে পড়ুক, বেদ নিয়ে পড়ুক, পানিনিয়মটা অবশ্যই কাছে রাখা উচিত। মানে পানিনিয়মটা সবসময় কাছে রাখবে, যে কোনো সমস্যার ক্ষেত্রে পানিনিয়মটা সব সলভ করে দেয় কিন্তু। স্যার পড়ার শেষে বলে কি কি বই কিনতে হবে একটু বলবেন, একদম ক্লাস শেষে স্যার, এখন আর ক্লাস চালিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এই সূত্রটা ছপত্তই হয়েছে, ঠিক আছে? এবার দেখো, তাহলে বাক্যপদীয় হয়ে গেল। এবং বাক্যপদীয় তাহলে আমরা কি দেখতে পেলাম, বাক্য এবং পদ বিষয়ক গ্রন্থ একটি। এই গ্রন্থের দুটো অপর নাম আছে। এই কোশ্চেনটা, এই যে বললো না কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এক্সাম কোশ্চেন আছে, এই কোশ্চেনটা এসছে তোমার 2000 এটা 2022 কোশ্চেনটা এসছে, দেখবে তোমরা যে বাক্যপদীয়ের অপর নাম কি। সেখানে দেওয়া 4টে অপশন দেওয়া আছে, যে আগম সমুচ্চয়, পদ সমুচ্চয়, বর্ণ সমুচ্চয়, বাক্য সমুচ্চয়, এরকম দেওয়া আছে। দেখো ভালো করে নোট করে নাও এটা। বাক্যপদীর অপর নাম হচ্ছে আগম সংগ্রহ অথবা আগম সমুচ্চয়। আগম সংগ্রহ অথবা আগম সমুচ্চয়, একদম ছোট্ট একটা প্রশ্ন এখানে, এটা আগের বারে এসেছিল। তো এটা তাহলে কি রাখতে পেলাম আমরা, বাক্যপদীর অপর নাম হচ্ছে আগম সংগ্রহ বা আগম সমুচ্চয়। এই বাক্যপদীর 3টে কাণ্ড আছে।
তিনটে কাণ্ড আছে বলে এর নাম হচ্ছে ত্রিকাণ্ডী। তাহলে ত্রিকাণ্ডী এগুলো খুব ছোট ছোট ইনফরমেটিভ বিষয়, নোট করে রাখবে তোমরা এগুলো। তিনটে কাণ্ড আছে এবং এটাকে তাই তিনটে কাণ্ড আছে বলে ত্রিকাণ্ডী বলা হয় এই বাক্যপদীয়কে। তো এবার কাণ্ডগুলোর নাম কি? প্রথম কাণ্ডের নাম হচ্ছে ব্রহ্মকাণ্ড, দ্বিতীয় কাণ্ডের নাম হচ্ছে বাক্যকাণ্ড, আর তৃতীয় কাণ্ডের নাম হচ্ছে পদকাণ্ড অথবা প্রকীর্ণকাণ্ড। দেখো আমাদের যে বিষয়টা কি ছিল, বিষয়টা হচ্ছে বাক্যপদীয় বই, ঠিক আছে? বাক্যপদীয় বইটা তাহলে একটা অবশ্যই বাক্য সম্পর্কে হবে আর একটা অবশ্যই পদ সম্পর্কে হবে। তাহলে একটা দ্বিতীয় কাণ্ডের নাম দেখতে পাচ্ছি আমরা বাক্যকাণ্ড, তৃতীয় কাণ্ডের নাম হচ্ছে পদকাণ্ড। প্রথমটা যে ব্রহ্মকাণ্ড আছে এটা হচ্ছে বাক্যপদীয় গ্রন্থের একটা ভূমিকা অংশ একটা। এবং এটা খেয়াল রাখবে যে পদকাণ্ডের অপর নাম হচ্ছে প্রকীর্ণ কাণ্ড। এটাও প্রশ্নতে 2019-এর দিকে এরকম প্রশ্নতে এসেছিল, পদকাণ্ডের অপর নাম কি, সেটা হচ্ছে প্রকীর্ণ কাণ্ড। তোমরা একদম ডিরেক্টলি যদি ইনফরমেটিভ এরকম করে রাখো যে বাক্যপদী অপর নাম হচ্ছে আগম সংগ্রহ বা আগম সমুচ্চয়, তাহলে আর অন্য অপশন গুলো পড়তে লাগবে না। আর অপশন অনেক সময় কি হয়, অপশন গুলো পড়লে যেটা উত্তর সেটা মনে পড়ে যায়। আর একদম যদি পুরো মাথায় রাখা যায় যে বাক্যপদীর অপর নাম হচ্ছে আগম সমুচ্চয়, তাহলে আর অপশন দরকার লাগে না। তেমনি তৃতীয় কাণ্ডের নাম পদকাণ্ড, পদকাণ্ডের অপর নাম হচ্ছে প্রকীর্ণ কাণ্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো কাণ্ড হওয়ার কথা ছিলই, বাক্যকাণ্ড একটা পদকাণ্ড একটা। আর প্রথম যে কাণ্ডটি ব্রহ্মকাণ্ড, কেন না সেটা হচ্ছে ভূমিকা অংশ। আচ্ছা, পদকাণ্ডে দেখো তো 4টি সমুদ্দেশ রয়েছে, সরি 14টি সমুদ্দেশে বিভক্ত রয়েছে। এখানে প্রচুর সমুদ্র, জাতি সমুদ্দেশ, ক্রিয়া সমুদ্দেশ, কারো কাছে, এরকম অনেক ভাগ রয়েছে। এখানে 14খানা সমুদ্দেশ রয়েছে। এটা আমাদের সিলেবাসের নয়, এটা শুধু ইনফরমেশনের জন্য জেনে রাখো যে পদকাণ্ডে বা প্রকীর্ণ কাণ্ডে 14 সমুদ্দেশ রয়েছে। সমুদ্দেশ বোঝা গেল? সমুদ্দেশ আছে এখানে। এইবার আমরা আস্তে আস্তে আমরা মেন জায়গায় আসবো। বাক্য ব্রহ্মকাণ্ডটি যেহেতু বাক্যপদী বললাম ভূমিকা অংশ, মানে যেমন ধরো মহাভাষ্যের পস্পসান্নিক, পস্পসান্নিকটা আমরা পড়ি মেন টেক্সট হিসাবে, কিন্তু অ্যাকচুয়ালি মহাভাষ্য যে গ্রন্থটা, মহাভাষ্য হচ্ছে পাণিনির সূত্র এবং বার্তিককারের যে বার্তিককে ব্যাখ্যা করা, তার কিন্তু উপোদ্ঘাত বা ভূমিকা অংশ হচ্ছে এই পস্পসান্নিক। ঠিক তেমনি বাক্যকাণ্ড এবং পদকাণ্ড এর ভূমিকা অংশ হচ্ছে ব্রহ্মকাণ্ড। এখানে এই শব্দকে যে ব্রহ্ম বলা হচ্ছে সেই নিয়ে বলা হয়েছে, বা শব্দের বিভিন্ন কি কি বিষয় এর পরেই আসতে বলছি। এখানে কারিকা দেওয়া আছে। আমরা দেখো যেমন পাণিনির অষ্টাধ্যায়ী, এটা হচ্ছে সূত্রাত্মক, সূত্র লেখা আছে। কাত্যায়নের বার্তিক, একটা লাইন দেওয়া আছে। তারপরে ভাষ্য, সেটাও বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কিভাবে বলা হয়েছে বিষয়টা একটু উপস্থাপন করা হয়েছে কারিকার মাধ্যমে। কারিকা মানে খুব সিম্পল ভাবে জেনে রাখো, কারিকা মানে হচ্ছে শ্লোক আকারে, এবং সেটা মানে অলমোস্ট 99% ক্ষেত্রে এটাই আছে যে কারিকা অনুষ্টুপ ছন্দতে ব্যবহার করা হয়েছে। যত রকম কারিকা দেখতে পাওয়া যায় যেগুলো শাস্ত্রীয় বিষয়কে ব্যাখ্যা করা হচ্ছে, সেগুলো কিন্তু অনুষ্টুপ ছন্দতে রচিত হয়েছে শ্লোক আকারে, সেটাই হচ্ছে কারিকা। তো এটা মনে রাখবে, ব্রহ্মকাণ্ডে 155টি কারিকা আছে। বাক্যকাণ্ড এটা হচ্ছে বাক্য বিষয় বুঝতে পারা যাচ্ছে, বাক্য বিষয়ে বলা হয়েছে। এখানে কারিকা সংখ্যা হচ্ছে 486টি। আর পদকাণ্ড সব থেকে বড় কাণ্ড, যেখানে 14 সমুদ্দেশ রয়েছে, সেখানে কাণ্ডের কারিকা সংখ্যা হচ্ছে 1218টি কারিকা আছে। তো এগুলো খেয়াল রাখবে, কারিকা সংখ্যাগুলো 155, 886 আর 1218টি পদকাণ্ডে রয়েছে। বোঝা গেছে? এখানে কোনো প্রশ্ন নেই তো? এখানে স্যার সমুদ্র মানে কি? স্যার সমুদ্দেশ বলতে কি বোঝায়? সমুদ্দেশ মানে হচ্ছে কোনো আলাদা করে নাম নেই। যেমন ধরো পরিচ্ছেদ, যেমন ধরো অধ্যায় বা উল্লাস, এই যে শব্দগুলো আমরা পাই অধ্যায়ের ক্ষেত্রে নাম, সেখানে 14 সমুদ্দেশ রয়েছে। মানে এখানে 14 পদকাণ্ডকে 14 অধ্যায় ভাগ করা হয়েছে, সেই অধ্যায়গুলোর নাম আলাদা করে আবার আছে। যেমন ধরো দু একটা আমি বলছি, জাতি সমুদ্দেশ, ক্রিয়া সমুদ্দেশ, এগুলো দেখতে পাবে তোমরা সমুদ্দেশের নাম হিসাবে আছে। ঠিক, এটা যেহেতু সিলেবাসে নেই, এখান থেকে এরকম প্রশ্ন আসবে না যে 14 নম্বর সমুদ্দেশের নাম কি বা 5 নম্বর সমুদ্দেশের নাম, এরকম কিন্তু
আসে না, দেখিনি। সমুদ্দেশ আলাদা করে এর অর্থ এরকমই যে যদি অ্যাকচুয়াল অর্থ ধরো, সমুদ্দেশ মানে কি, যেখানে উদ্দেশ্যগুলোকে সঠিকভাবে বা সম্যক রূপে, যেখানে যে স্থানে সম্যকভাবে সবকিছু বলা হয়েছে, সমুদ্দেশ মানে স্থান একটা, সেটা হচ্ছে তোমার আক্ষরিক অর্থ। কিন্তু এখানে সমুদ্দেশ মানে হচ্ছে অধ্যায়ের নাম, বুঝা গেল? যেমন ধরো এখানে অধ্যায়ের নাম হিসাবে কি কি আছে, একবার জাস্ট আমি রিডিং করে দিচ্ছি, এটা তাহলে তোমাদের জাস্ট বুঝতে পারবে বিষয়গুলো। যেমন ধরো উম, আহ, দ্রব্য সমুদ্দেশ, সম্বন্ধ সমুদ্দেশ, ভূয় দ্রব্য সমুদ্দেশ, গুণ সমুদ্দেশ, দিক সমুদ্দেশ, সাধন সমুদ্দেশ, ক্রিয়া সমুদ্দেশ, কাল সমুদ্দেশ, পুরুষ সমুদ্দেশ, সংখ্যা সমুদ্দেশ, উপগ্রহ সমুদ্দেশ, লিঙ্গ সমুদ্দেশ, বৃত্তি সমুদ্দেশ। এইভাবে 14খানা তার নাম আছে, মানে 14টা অধ্যায় অ্যাকচুয়ালি আর কি। ওই জন্যই অনেক বড় একটা কাণ্ড, সেই জন্য এখানে 1218টি কারিকা আছে। বুঝে গেল? হ্যাঁ স্যার। কি বুঝতে পারোনি? তাহলে স্যার পার্টস অফ অধ্যায় ধরে নেব স্যার সমুদ্দেশকে? হ্যাঁ, অধ্যায় মানে 14টা অধ্যায় ধরে রাখো তো, ঠিক আছে? সে অধ্যায়ে মানে অ্যাকচুয়ালি কি হয়, যেমন ধরো যদি তোমরা কাব্য প্রকাশ করো, তখন কি বলবে, যে প্রথম অধ্যায় বলবে নাকি প্রথম উল্লাস বলবে? আমরা তো উল্লাস বলি, উল্লাসটা অ্যাকচুয়ালি তো অধ্যায়ই ওটা, তাই না? যেমন ধরো আচ্ছা, আহ, আচ্ছা। আহ, ভাষা ভাষা পরিচ্ছেদের খণ্ড বলা হয়। যেমন ধরো সাহিত্য দর্পণের ক্ষেত্রে কি বলা হয়, পরিচ্ছেদ বলা হয়। পরিচ্ছেদ বলা হয়, 10টি পরিচ্ছেদ। হ্যাঁ, ঠিক তেমনই এখানে সমুদ্দেশ বলা হয়েছে, কিন্তু ওগুলো তো আচ্ছা, চ্যাপ্টার, আচ্ছা। ওগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার পয়েন্টে যাচ্ছি আমরা। এবার এই যে আমাদের যে বিষয়টা আছে আমাদের সেখানটায়, ব্রহ্মকাণ্ড, ব্রহ্মকাণ্ডে আলোচ্য বিষয় কি কি আছে না, ব্রহ্মের স্বরূপ, তারপরে বেদের মুখ্য অঙ্গ হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণের প্রয়োজনীয়তা, ব্যাকরণের আরো মাহাত্ম্য আছে, শব্দের নিত্যতা, আগম প্রমাণের মাহাত্ম্য, অভ্যাস ও অদৃষ্ট প্রমাণের সিদ্ধি, স্ফোট ও ধ্বনির স্বরূপ, অপভ্রংশের ইতিহাস প্রভৃতি। মানে এগুলো হচ্ছে মেন বিষয়। এই যে 155টি কারিকা রয়েছে, সেই কারিকার মধ্যে এগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। তো আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, এগুলো আমি এই একদিনে পড়ানো সম্ভব না আমার পক্ষে। আজকে শব্দের নিত্যতা পর্যন্ত মানে প্রথম চারটে আমি পড়াবো, ব্রহ্মের স্বরূপ, বেদের মুখ্য অঙ্গ ব্যাকরণ, ব্যাকরণের প্রয়োজনীয়তা, ব্যাকরণের মাহাত্ম্য এখানেও আছে লুকিয়ে, তারপরে শব্দের নিত্যতা, এই কটা তাও এখানে অনেক শ্লোক রয়েছে। শ্লোকগুলোকে আমি তোমার সামনে উপস্থাপন করছি, বুঝতে পারবে তোমরা। প্রথমে হচ্ছে ব্রহ্মের স্বরূপ, খুব বিখ্যাত একটি শ্লোক, এটা মুখস্থ করে রাখা উচিত আমাদের সকলেরই। অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষরম বিবর্ততে অর্থভাবেন প্রক্রিয়া জগতো জাতঃ। এটা প্রথম কারিকা ব্রহ্মকাণ্ডের এবং বাক্যপদীর প্রথম কারিকা, সেজন্য এক এক আছে। কারিকার অর্থ দেখো, আদি ও নিধন রহিত, মানে আদি নেই যার সেটা, এবং নিধন নেই যার সে, সেটা কে না, অক্ষর যে, এটা অন্তঃস্থলে যাতে যে হবে, যে ব্রহ্ম, যা শব্দতত্ত্ব রূপে পরিচিত, যেখান থেকে অর্থরূপ জগতের প্রক্রিয়ারূপ বিবর্ত হয়ে থাকে। দেখো বিষয়টা কিরকম আছে না, একদম শ্লোকটা ভালো করে, শ্লোকটা খেয়াল রাখো। 1 মিনিট, 1 মিনিট তুমি আমাকে বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে ঘরে আসছেন? ও, আমি ক্লাস নিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে। ঠিক আছে। হ্যাঁ, তো এখানে বলছি দেখো, ও শ্লোকটা দেখো, অনাদি নিধনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদক্ষরম, মানে বুঝতেছি না। খেয়াল রাখো, শব্দতত্ত্বম। হ্যালো, স্যার স্ক্রিন দেখতে পাইতেছি না। হ্যালো,
ক্লাস নিচ্ছি আমি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। দেখো, দেখাচ্ছে? স্যার না আমরা তো দেখতে পাচ্ছি। স্যার হয়তো নেটওয়ার্কের সমস্যা ওনার। না না, অন্যরা সবার কি কি অবস্থা প্রবলেম হচ্ছে? না স্যার, না দেখা স্যার আমি যাচ্ছে। দেখতে পাচ্ছি। ব্যাস, আমরা স্যার তাহলে দেখাচ্ছে। তাহলে হয়তো ওনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। একটু নেটওয়ার্কটা ঠিক করে নাও বা রিফ্রেশ করে নাও বা রিজয়েন হয়ে নাও। আচ্ছা, দেখো, অনাদি নিধনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদক্ষরম। এখানে দেখো একটা খেয়াল রাখো, অক্ষর কিরকম কিরকম অক্ষর না, অনাদি নিধনম অক্ষরম যৎ ব্রহ্ম, এবং সেটা শব্দ তত্ত্ব। মানে প্রথমে হচ্ছে অনাদি নিধন, এই শব্দটা দেখো এখানে লেখা আছে, আদিশ্চ নিধনঞ্চ আদি নিধনে দ্বন্দ্ব সমাস, ন আদি নিধনে অনাদি নিধনম। এখানে অনাদি আর অনিধনম এরকম অর্থ ধরতে হবে। মানে এরকম অর্থ ধরলে হবে না যে অকারটা আদির সাথে রয়েছে তাহলে অনাদি, মানে যার আদি নেই। তারপরে নিধন যদি ধরা হয় তাহলে নিধন মানে হচ্ছে যার হত্যা হয়ে যাচ্ছে, যার আদি নেই এবং যার বিনাশ হয়ে যাচ্ছে, এরকম নয়। অনাদি আর অনিধনম, মানে অকারটা এই যে নয় তৎপুরুষ সমাসটা অন বা অকারটা দুটোতেই যাবে, আদির সাথেও যাবে নিধনের সাথেও যাবে। এর নিয়মটা এখানে দ্বন্দ্বান্তে দ্বন্দ্বমধ্যে দ্বন্দ্বান্তৌ চ শ্রীয়মানং পদম প্রত্যেকম অভিসম্বধ্যতে একটা নিয়ম রয়েছে। যেমন তোমরা দেখবে, তোমরা পড়েছো প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। ওই যে মাত্রে শব্দটা, প্রাতিপদিকার্থ মাত্রে, লিঙ্গ মাত্রে, বচন মাত্রে সবার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কেন যুক্ত হচ্ছে না, দ্বন্দ্ব সমাসের শেষে যে পদটা থাকে সেইটা আমরা শুধু এইটুকু লাইন জানি, আমরা দ্বন্দ্বান্তে সূর্যমানম পদম প্রত্যেকম অভিসম্বধ্যতে, সবাই জানতেও পারো তোমরা। কিন্তু বিষয়টা হচ্ছে এটা দ্বন্দ্বান্তে দ্বন্দ্ব মধ্যে দ্বন্দ্বাদৌ চ শ্রূয়মানম পদম প্রত্যেকম অভিসম্বধ্যতে, মানে দ্বন্দ্ব সমাসের শেষে, দ্বন্দ্ব সমাসের মধ্যে, দ্বন্দ্ব সমাসের আদিতে শ্রূয়মান পদ প্রত্যেকের সঙ্গে যুক্ত হয়। সেই জন্য অর্থটা এরকম হবে, ন আদি অনাদি আর ন নিধনম অনিধনম। না হলে কিন্তু অর্থটা চলে আসবে আদি নেই যার এবং নিধন আছে যার, এরকম কিন্তু নয় বিষয়টা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমাদের জানতে হবে যার আদি নেই এবং যেটা নিধন রহিত হয়ে গেল। তারপরে সেটা কি, সেটা হচ্ছে অক্ষর। কিরকম অক্ষর না, যে শব্দ তত্ত্বরূপ, মানে ব্রহ্ম যে শব্দ তত্ত্বরূপে পরিচিত। মানে এবার একটা খেয়াল করো, একটা সাধারণ বিষয় খেয়াল করো, যে একটা শব্দ, ধর আমি বললাম যে রামহ বিদ্যালয়ং গচ্ছতি। এখানে রামহ হচ্ছে একটা শব্দ। মানে এই শব্দতে কি আছে, যদি আমরা একদম ছোট থেকে যেরকম পড়ে এসেছি বা যদি আমরা পেছন পেছন দিকে ঘুরে আসি, শব্দের মধ্যে কি আছে, শব্দের মধ্যে আহ বর্ণ আছে, মানে পদ আছে। মানে আমরা বলি তো যে অনেকগুলো পদ নিয়ে বাক্য তৈরি হয় আর পদের মধ্যে বর্ণ আছে, সেটা কি, সেই বিষয়টাকে খেয়াল করো এখানে। তাহলে শব্দের মধ্যে পদত্ব রয়েছে। কিরকম পদার্থ রয়েছে সেখানে, প্রকৃতি এবং প্রত্যয় রয়েছে। রামও প্রকৃতি আর প্রত্যয় সু রয়েছে। এইটাকেই যদিও বর্ণস্ফোট বলা হয়, বর্ণস্ফোট মানে হচ্ছে প্রকৃতি প্রত্যয়, এটাই হচ্ছে বিষয়। এবং আমরা যদি আরো একটু ছোট করে দেখি, আমরা সেখানে দেখতে পাবো অক্ষর রয়েছে। যেমন ধরো একটা অক্ষর, এরকম অক্ষর রয়েছে রামতে র, আ, ম, এরকম অক্ষর রয়েছে। তাহলে এই অক্ষর নিয়ে যে শব্দ তৈরি হয়েছে, সেই শব্দ আসলে কি, শব্দ আসলে হচ্ছে ব্রহ্ম। তাহলে অক্ষর নিয়ে তৈরি যে শব্দ বা শব্দতে যে অক্ষর রয়েছে, সেই অক্ষরটা একটাই অক্ষর বলছে, সেটাই শব্দ তত্ত্ব রূপে পরিচিত এবং সেটাই হচ্ছে ব্রহ্ম। যেহেতু এই ব্রহ্ম এখানে আমরা যে ব্রহ্মের কথা বলে জানি আমরা, সেটা থেকে এখানে অন্যভাবে প্রতিপাদন করা হচ্ছে, তাই এর নাম বলা হচ্ছে শব্দ ব্রহ্ম। যেহেতু সব ব্রহ্ম শব্দ তত্ত্ব রূপে পরিচিত, তাই শব্দ ব্রহ্ম নাম দেওয়া হয়েছে এখানে। বুঝা গেল? মানে এবার দেখো তাহলে কি কি পেলাম আমরা, কি বলছো? আমার একটা কোশ্চেন ছিল স্যার, ধরো আমি এটাকে প্রকৃতি এবং প্রাতিপদিক এর মধ্যে, হ্যাঁ বলো 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 বলো। প্রকৃতি এবং প্রাতিপদিক এই দুটো কি স্যার একই হ্যাঁ 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 নাকি আলাদা? হ্যাঁ হ্যাঁ, একই একই।
প্রকৃতি এবং প্রাতিপদিক আচ্ছা, একই, আচ্ছা। কিন্তু খেয়াল রাখবে যে যেমন ধরো ধাতুর ক্ষেত্রেও আমরা দেখি, যেমন ধরো গম যুক্ত তি গচ্ছতি হয়, এটা কিন্তু আমরা যখন কোনো শব্দকে ভাঙি আমরা দুটো বিষয় পাই, একটা হচ্ছে প্রকৃতি আর প্রত্যয় পাই। যে কোনো শব্দকে ভাঙলে দুটো বিষয় পাওয়া যায়, প্রকৃতি আর প্রত্যয়। তেমনি গম যুক্ত তি, গম প্রকৃতি আর প্রত্যয় হচ্ছে তি, টিপ, বোঝা গেল? আর রাম যুক্ত সু, এখানে রাম হচ্ছে প্রকৃতি আর সু হচ্ছে প্রত্যয়। রাম হচ্ছে প্রাতিপদিক, একই বিষয়। তোমরা শুধু এটা প্রাতিপদিকের যে সূত্র দুটো আছে, কি কি প্রাতিপদিক হতে পারে দেখে নেবে ওখানে, এরকম একটু খেয়াল করে নেবে জাস্ট, যে কোনটা কোনটা প্রাতিপদিক হয় কোনটা কোনটা হয় না, ওখানে কিন্তু উল্লেখ করা আছে, সেটা আমি যাচ্ছি না ওখানে। যেটা ওই সূত্রটা আছে অর্থ ধাতুরা প্রত্যয় প্রাতিপদিকম, একটু খেয়াল করে নেবে ওখানে হ্যাঁ, কি কি। অর্থবোধ ধাতুর কারণ ওখানে প্রাতিপদিক। অধাতুর ক্ষেত্রে বলা হয়েছে, এগুলো খেয়াল করবে, ঠিক আছে? আচ্ছা, তো শব্দের ক্ষেত্রে কিন্তু প্রকৃতি আর প্রাতিপদিক একই। আচ্ছা, এবার দেখো এখানটা আমরা এখানটা আসি। এখানে কি দেখতে পেলাম আমরা তাহলে? অক্ষর, কেমন অক্ষর না, প্রথমে হচ্ছে অনাদি আর অনিধন, মানে এমন একটা অক্ষর যার আদি নেই এবং যার বিনাশ নেই। অনিধন মানে বিনাশ নেই, বা নিধন রয়েছে বিনাশ নেই। সেই অক্ষরটা শব্দ তত্ত্বরূপে আমাদের সামনে পরিচিত। তার মানে এখানে অনেক বিশাল একটা গভীর তত্ত্ব লুকিয়ে আছে। কারণ আমরা যখন অনেকটা পড়বো, অনেকটা দূরে, মানে 92-93 এর দিকে কারিকা একটা আছে, পদেন বর্ণাহা বিদ্যান্তে, বলুন। আচ্ছা, আমি ক্লাসটা নিয়ে 8:30টার পরে যাচ্ছি। হ্যাঁ, আমি অবশ্যই দেখা করে উচিত আমার। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যে শব্দ তত্ত্ব যদি আমরা দেখি, তাহলে অক্ষর দিয়ে শব্দ তৈরি হচ্ছে, সেই শব্দটা আমাদের কাছে ব্রহ্ম বলা হচ্ছে। এখানে শব্দটাই ব্রহ্ম, যেটা অক্ষর রূপে আছে। কিরকম অক্ষর? যার আদি নেই, নিধন নেই। আমরা ধরো এবার ধরে নাও অকার একটা অক্ষর, সেই অকার দিয়ে কোনো একটা শব্দ তৈরি হচ্ছে, অহম শব্দ তৈরি হচ্ছে, সেই শব্দটাই হচ্ছে আমাদের কাছে ব্রহ্ম। এই ব্রহ্ম কি বলা হচ্ছে? শব্দ ব্রহ্ম বলা হচ্ছে। এর পরের লাইনটা দেখো, সেই শব্দ তত্ত্ব, মানে যে শব্দটা আমরা পেলাম এখানে, সেই শব্দ তত্ত্ব থেকে, যেখান থেকে অর্থরূপ জগতের প্রক্রিয়ারূপ বিবর্ত হচ্ছে। এখানে দুটো বিষয় খেয়াল করবে। একদিকে দেখো তোমরা শব্দকে, শব্দ থেকে কি হয়? অর্থ হয়। তাহলে শব্দ থেকে আমরা পাচ্ছি অর্থ। আর একদিকে দেখো যে জগতের প্রক্রিয়ারূপে বিবর্তন, একদিকে দেখো ব্রহ্ম। তাহলে শব্দ সমান সমান, এখানে বাঁদিকে শব্দ সমান সমান হচ্ছে ব্রহ্ম। শব্দ থেকে কি আসছে? অর্থ আসছে। আর এই শব্দ ব্রহ্ম থেকে কি আসছে? জগৎ আসছে। এবার দেখো বিষয়টা, তাহলে একদিকে হচ্ছে অর্থ, আর একদিকে জগৎ রয়েছে, তাই অর্থরূপ জগৎ বলা হচ্ছে। এইবার এই যে শব্দ থেকে যে অর্থ পাচ্ছি, ব্রহ্ম থেকে যে জগৎ পাচ্ছি আমরা, এটা কি হচ্ছে না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া বলা হচ্ছে। শব্দ থেকে যেমন অর্থ আমরা পাই, একটা প্রক্রিয়া, তেমনি ব্রহ্ম থেকে জগৎকে আমরা পাচ্ছি, একটা প্রক্রিয়া। এটা কি নাম দিচ্ছে? বিবর্ত। তাই বলছে বিবর্ততে অর্থভাবে না, প্রক্রিয়া জগতেও যত হয়। এই জগতেও যত হয় এখানটা আরো পরিষ্কার করলে বুঝতে পারবে। পরের আমি নিয়ে যাচ্ছি পরেরটাই, এখানে বুঝতে পারবে। দেখো একটা লাইন লেখা আছে এখানে, যে ওই যে লাইনটা হচ্ছে এখানটায়, পরের পরের এটা দেখা যাচ্ছে পরের পেজটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখো। দেখো প্রক্রিয়া জগত যত হয়, এখানে দেখো আচার্য শঙ্কর যেভাবে জগৎকে ব্রহ্মের বিবর্ত বলে অভিহিত করেছেন, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর, ঠিক সেইভাবে ভর্তিহরি ও বিশাল জগৎ প্রপঞ্চকে, অর্থাৎ অর্থ জগৎকে শব্দব্রহ্মের বিবর্ত বলেছেন। দেখো আমরা দুটো বিষয় রাখো, একটা হচ্ছে শব্দ আর অর্থ, আর একদিকে রাখো ব্রহ্ম আর জগৎ। শঙ্করাচার্য কি বলেছেন? যে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎটা হচ্ছে মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর, জীবই ব্রহ্ম, অপর কিছু নেই এখানে। তার মানে এটা 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 হচ্ছে অদ্বৈতবাদের একটা বড় কথা, একটা মানে দ্বৈত বলে কিছু নেই, দুটো কিছু নেই, যা হবে একটাই হবে, সেটা হচ্ছে জগৎ বলে কিছু নেই, মিথ্যা, ব্রহ্মই সত্য। তাতে করে জগৎকে আমরা দেখতে পাচ্ছি, তো এই জগতে আমরা তুমি সবকিছুই রয়েছি, গাছপালা পশু পাখি সবই রয়েছে জগতের মধ্যে, সবকিছুকে নিয়ে জগৎ
তাহলে জগৎ তো মিথ্যা হবে না, আমাদের সামনে প্রতিভাসিত হচ্ছে, যেটা আমাদের অজ্ঞানতার কারণে হচ্ছে। ঠিক শব্দ থেকে অর্থতে আমরা নিয়ে আসছি, এটা আমাদের কাল্পনিক একটা বিষয়, তেমনি ব্রহ্ম থেকে জগতের এই যে বিষয়টা, এটা হচ্ছে কাল্পনিক বিষয় একটা অজ্ঞানতার কারণে। এই বিষয়টাকে কি বলা হচ্ছে? এটা বলা হচ্ছে বিবর্ত বলা হচ্ছে। এই বিষয়টা আর একটু পরিষ্কার করে এখানে বলা হচ্ছে, আরো পরিষ্কার করে বলছি আমি। শুধু এইটুকু জানো যে শব্দ থেকে অর্থ যেমন আসে বিবর্তিত হয়ে, তেমনি জগতের প্রক্রিয়া হচ্ছে ব্রহ্ম থেকে। কোন ব্রহ্ম থেকে? না, শব্দ ব্রহ্ম থেকে এই জগতের প্রক্রিয়া হচ্ছে। সেই প্রক্রিয়াটার নাম দেওয়া হচ্ছে বিবর্ত হচ্ছে। তাই বলছে বিবর্ততে অর্থ ভাবে না, যেমন অর্থ শব্দ থেকে তৈরি হয়, তেমনি জগতেরও যে প্রক্রিয়া, জগৎ যেমন জগতের প্রক্রিয়া হচ্ছে ব্রহ্ম থেকে, এটাকে বলা হয় বিবর্তিত হচ্ছে। বুঝা গেল? আরো পরিষ্কার, পরেরটা আরো পরিষ্কার হবে। এবার বলছে অক্ষর, তারপরে অনাদি নিধনম হয়ে গেল। এবার অক্ষর, অক্ষর মানে দুটো অর্থ হয়। একটা হচ্ছে নক্ষরম অক্ষরম, মানে ক্ষর মানে হচ্ছে যার বিনাশ, যার চঞ্চল চঞ্চল বিনশ্বর। যদি এরকম ধরা হয় তাহলে কি হবে? ধরলাম যে ধরো একটা বললাম যে এই বইটি হচ্ছে অক্ষর, মানে কি দাঁড়াবে? এই বইটার কোনোদিন বিনাশ নেই, মানে এর কোনো, এটা হচ্ছে অবিনশ্বর একটা বস্তু হয়ে গেল। তাতে করে কি হবে? তাহলে অক্ষর মানে যদি বিনাশহীন হয় তাহলে দ্বিরুক্তি হয়ে যাচ্ছে। দেখো, অনাদি মানে যার আদি নেই, নিধন এখানে বলা হলো অনিধনম, মানে নিধন রহিত, মানে বিনাশ রহিত, আবার অক্ষর মানে বিনাশ রহিত, তাহলে দ্বিরুক্তি হয়ে যাচ্ছে, এটাকে বলে পুনরুক্তি দোষ চলে আসছে একটা। সেই জন্য বলছে এখানে আমরা অক্ষর মানে আমরা কাকে ধরবো? না, বর্ণকে ধরবো। যখনই আমরা বর্ণকে ধরবো তখন আমরা মিলাতে পারবো কার সাথে? যেহেতু শব্দ রয়েছে, শব্দতে বর্ণ থাকে, তাই আমরা মেলাতে পারবো। তখন বলছে এখানে বর্ণ ধরার পরে কিভাবে ধরবো? না, লেখা আছে দেখো, বর্ণ এখানে পদ ও বাক্যের উপলক্ষক, মানে অ্যাকচুয়ালি বর্ণ মানে এখানে পদকে ধরতে পারো তোমরা, বাক্যকে ধরতে পারো তোমরা, মানে ব্রড এক্সপেক্টে আমরা বর্ণ মানে ধরতে পারি এটা পদ, আরো বেশি করে ধরতে পারি আমরা বাক্য। এটা হচ্ছে আমাদের যেমন আমরা চিন্তা করবো সেই অনুসারে বলা হচ্ছে। তারপর হচ্ছে এখানে এই যে আমি একটু স্পিডে বলছি কারণ টাইমটা কম, যেহেতু অনেকটা করানো আছে, তোমার নোট করে রাখবে, কোথায় বুঝতে পারছো না। অক্ষর এখানে তো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অক্ষর বা শব্দ, সেখান থেকে অর্থ। তো এই অক্ষর হচ্ছে বাচক আর অর্থ হচ্ছে বাচ্য। অর্থ সবসময় বাচ্য হয়, আর যেখান থেকে আসে সেটা হচ্ছে বাচক হয়। শব্দ যেমন বাচক হয়, এখানে অক্ষরকে বাচক ধরা হচ্ছে। তারপরে শব্দ তত্ত্বকে ব্রহ্ম বলা হলো, সেই ব্রহ্ম হচ্ছে এখানে শব্দ ব্রহ্ম। এইটা নোট করে রাখবে তোমরা। ভর্তৃহরি হচ্ছেন শব্দ ব্রহ্মবাদের প্রতিষ্ঠাতা। খেয়াল করবে, উনি প্রতিষ্ঠাতা, নট প্রথম প্রবর্তক। প্রথম প্রবর্তক কিন্তু উনি নন। কেন প্রথম প্রবর্তক নন? তার একটা উদাহরণ দিচ্ছি আমি। উনি বলতে চাইছেন যে শব্দ হচ্ছে ব্রহ্মের সমান, মানে আমরা যে শব্দগুলো বলছি শুনছি, এই যে শব্দ, এটা হচ্ছে ব্রহ্ম। এই বিষয়টা মানেই শব্দ ব্রহ্ম হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু ভর্তৃহরি প্রথম বলেননি, উনি প্রতিষ্ঠা করেছেন এই বাদটাকে। উনি এই একটা তত্ত্বকে, এই একটা বাদকে তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু প্রথম প্রবর্তক নন। কেন প্রথম প্রবর্তক নন? তৈত্তিরীয় উপনিষদে আমরা দেখতে পাবো ওম ইতি ব্রহ্ম এরকম বলা আছে। ওখানেও তো ওম একটা শব্দ, ওম ইতি ব্রহ্ম, মানে ওখানেও ওমকে ব্রহ্ম বলা হচ্ছে। এরকম আরো অনেক অনেক মানে মহাবাক্য রয়েছে, উপনিষদে বাক্য রয়েছে যেখানে শব্দকে ব্রহ্ম বলা হয়েছে, কিন্তু তখন প্রতিষ্ঠা হয়নি বিষয়টা। ভর্তৃহরি এই শব্দ ব্রহ্মবাদের প্রতিষ্ঠাতা, প্রবর্তক কিন্তু নয়। বুঝা গেল? এখানে বিবর্ত কথাটা একটু ব্যাখ্যা করা হয়েছে। বিবর্ত আর পরিণাম দুটো বিষয় তোমরা শুনতে হবে। কারণ হচ্ছে আমরা প্রথম লাইনে পেয়ে গেলাম বেশ সুন্দর করে, উনি লিখেছেন বিবর্ততে অর্থ হবে না, মানে বিবর্ত শব্দটা পেয়ে গেলাম। আবার তিনি 120 নাম্বার কারিকাতে লিখছেন শব্দস্য পরিণাময়ম ইত্যম নায় বিদো বিদু। তিনি বলছেন শব্দের পরিণাম হচ্ছে এই অক্ষর, এই অর্থ, শব্দের পরিণাম, মানে এখানে অর্থ হচ্ছে বিবর্ত প্রথমে বললেন, এখানে বলছেন শব্দের পরিণাম হচ্ছে এই অর্থ। তাহলে একই গ্রন্থতে তিনি দুরকম কথা বললেন। একবার বলছেন যে শব্দের বিবর্ত হচ্ছে অর্থ, আবার এক জায়গায় বলছে শব্দের বিবর্ত হচ্ছে, শব্দের পরিণাম হচ্ছে অর্থ। তাহলে বিষয়টা কেমন একটা
কন্ট্রাডিক্টরি হয়ে গেল, মানে পরস্পর বিরুদ্ধ মত হয়ে গেল, তখন আমরা একটু একটু আলোচনা করে নিই বিবর্ত আর পরিণাম এদের অর্থটা কি। খুব একটু এখানে যদি পড়ো তাহলে একটু বুঝতে অসুবিধা হবে। বিষয়টা এরকম যে সুক্তিতে রজতের ভ্রান্তি, দুটো বিষয় দেখো। একটা সুক্তি মানে ঝিনুক, ঝিনুকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বালির উপরে ঝিনুক রয়েছে, চকচক করছে, দেখে মনে হচ্ছে এখানে রূপো রয়েছে। দুটো বিষয় মনে হচ্ছে, তাহলে একটা ঝিনুক রয়েছে, বাস্তবিক ব্যবহারিকটা কি? ব্যবহারিক ঝিনুক। আর কার জ্ঞান হচ্ছে? রজতের জ্ঞান হচ্ছে। রজতের জ্ঞানটা হচ্ছে প্রাতিভাসিক, মানে ভাসিত হচ্ছে ওখানে রূপোর জ্ঞান। এই বিষয়টা হচ্ছে বিবর্ত, মানে সুক্তিটা রজতে বিবর্তিত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিষয়টা। তাই উপাদানের অসমান সত্তা বিশিষ্ট কার্যাকার প্রাপ্তি হলে সেই কার্য সেই উপাদানের বিবর্ত, মানে উপাদান হচ্ছে এখানে তোমার সুক্তি, তার অসমান সত্তা বিশিষ্ট হচ্ছে রজত, সেটাতে প্রাপ্তি হয়ে যাচ্ছে। তাই উপাদান ও বিষম সত্তা সত্তা ক কার্যাপত্তি বিবর্ত, এটা বেদান্ত ভাষায় বলা হয়েছে। এটা জাস্ট আমি এখানে ইনফরমেশন দিয়েছি তোমাদের একটা, জাস্ট এটা বলে দিয়েছি এখানে, এখানে বলা হয়েছে বিষয়টা। পরিণাম কি? পরিণাম হচ্ছে দেখো দুধ এবং দুধ থেকে দই তৈরি বা দধি। এখানে দেখো দুটোই ব্যবহারিক, কিন্তু দুধ যেমন ব্যবহারিক, দুধ থেকে দই তৈরি হলো সেটাও ব্যবহারিক। আগেরটা কি ছিল? আগেরটাই ছিল যেমন রজ্জুতে সর্পভ্রম। এখানে একটা ভুল লিখে দিয়েছি আমি। সুক্তি হচ্ছে ব্যবহারিক, আর এখানে রজত হচ্ছে প্রাতিভাসিক। রজ্জু হচ্ছে ব্যবহারিক, সর্প হচ্ছে প্রাতিভাসিক। একটুখানি ভুল হয়ে গেছে, এটা ঠিক করে দেবো, ঠিক করে নেবে তোমরা। সুক্তি হচ্ছে ব্যবহারিক আর রজ্জু হচ্ছে প্রাতিভাসিক আছে, ওটা রজ্জু হবে না, রজত হবে এটা। আর রজ্জু হবে ব্যবহারিক আর সর্প হচ্ছে প্রাতিভাসিক। সাপের ভ্রম হচ্ছে যার ভ্রম সে প্রাতিভাসিক, দুটো বিষয় আলাদা হয়ে যাচ্ছে। বিবর্ত পরিণামে দুটোই একই আছে, দুধ এবং দধি। দেখো দুধটাও ব্যবহারিক, দধিটাও ব্যবহারিক, এখানে কেউ প্রাতিভাসিক ব্যাপার নেই। এখানে তোমার ভ্রম হচ্ছে না যে আমি দুধ খাচ্ছি না দই খাচ্ছি, এটা ভ্রম হচ্ছে না তোমার, কিন্তু দধি খাওয়া হচ্ছে, এটা ব্যবহারিক, সেটা হচ্ছে পরিণাম। বুঝে গেল? তো আচার্য ভর্তৃহরির আশয় কি না, এখানে তাহলে আমরা কোনটা ধরবো, বিবর্ত ধরবো নাকি পরিণাম ধরবো? এখন এটাকে নিয়ে অনেক চর্চা রয়েছে, চর্চাটা আমি এখানে করছি না, দার্শনিক চর্চা রয়েছে এখানে, সেটা আমি যাচ্ছি না সেখানে। জাস্ট এই অর্থটা জেনে রাখো, এখানে শব্দ তত্ত্ব বিভিন্ন রূপে অবস্থান করে থাকে। মানে শব্দ তত্ত্বটা আমরা দেখতে পাবো, মানে আস্তে আস্তে আলোচনা করলে বুঝতে পারা যাবে, শব্দ তত্ত্বটা বিভিন্ন রূপে অবস্থান করে। সেটাই ওনার আশয় যে এখানে শব্দ তত্ত্বটা অর্থরূপে আছে। এটা পরিণাম না বিবর্ত সেটাকে আমরা যাচ্ছি না, বিভিন্ন রূপে আছে, মানে যেহেতু আলাদা তাই পরিণামও হতে পারে বিবর্তও হতে পারে, যেহেতু দুটোকে তিনি বলেছেন। আর একটা জায়গায় পড়েছি, সেখানে লেখা আছে যে ওনার সময়ে অনেক জায়গাতে বিবর্ত আর পরিণাম একই অর্থে ব্যবহার করা হতো। উত্তরাঞ্চলিত এক জায়গাতে এরকম বলা আছে যে বিবর্ত পরিণাম একই অর্থে ব্যবহার করা হয়। তাই আমরা ওই বিবর্ত আর পরিণামের ব্যাপারে না গিয়ে এটুকু জেনে রাখছি আমরা, শব্দ তত্ত্বটা বিভিন্ন রূপে অবস্থান করতো বলে সেখানে বিবর্তও হতে পারে পরিণামও হতে পারে। এটাই হচ্ছে ভর্তৃহরির আশয়। ঠিক আছে, এরপরে যেটা আছে, যেটা বললাম আগেই, প্রক্রিয়া জগত যত হয়, এই বিষয়টা বলে দিয়েছি। এবার আরেকটা এখানে তোমরা একটু নোট করার বিষয় এখানে, যে ভারতীয় দর্শনে অদ্বৈতবাদের প্রকাশ ঘটেছে তিনটি ভিন্ন মার্গ দিয়ে। মানে এই যে অদ্বৈতবাদ বললাম না, দ্বৈত অদ্বৈত। দ্বৈত মানে কি? দুটো, ব্রহ্ম আর জীবের কথা বলা হচ্ছে, মানে ব্রহ্ম একটা জীব একটা। এবার তারা উপাসনা করে তারপর ব্রহ্মকে লীন হচ্ছে, জীব ব্রহ্মে মিলিত হচ্ছে, মানে পরমাত্মা আর হচ্ছে জীবাত্মার কথা বলা হচ্ছে এখানে। তো এখানে অদ্বৈতবাদী যারা, তারা শুধু একটাকে মনে করে, ব্রহ্ম পরমাত্মাকে তারা স্বীকার করে, ব্রহ্মকে স্বীকার করবে। এই অদ্বৈতবাদ আবার তিনটে ভিন্ন মার্গ আছে। বেদান্তের হচ্ছে ব্রহ্মাদ্বৈত, ব্রহ্মই একমাত্র অদ্বৈত। বৌদ্ধদের হচ্ছে বিজ্ঞানাদ্বৈত, বিজ্ঞান রূপ যে অদ্বৈতবাদ বিজ্ঞান, আমি এই ব্যাপারটা আমি বলতে পারবো না, এই বিষয়ে আমার কোনো কনসেপ্ট নেই বৌদ্ধদের বিষয়টা। আর ভর্তৃহরি হচ্ছে শব্দাদ্বৈতবাদ। শব্দাদ্বৈতবাদ এটা ভর্তৃহরির প্রথম, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, প্রবর্তক নয়, মনে রাখবে। এটাই একটা শ্লোক পেয়েছি আমি, মৈত্রায়নী উপনিষদে বলা হয়েছে, দুয়ে ব্রহ্মণি বেদিতব্যে শব্দ ব্রহ্ম পরঞ্চ, শব্দ ব্রহ্ম পরে যেটা আছে, শব্দ ব্রহ্মণি নিষ্ণাতঃ পরং ব্রহ্মাদি গচ্ছতি। শব্দ ব্রহ্মের কথা এখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে শব্দরূপ ব্রহ্ম বা শব্দ ব্রহ্মে যিনি নিষ্ণাত
তিনি পরম ব্রহ্মাদি গচ্ছতি, মানে মানে পরম ব্রহ্মকে লাভ করছেন, এটাই বলা হচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় আছে, শব্দ ব্রহ্মকে, শব্দ ব্রহ্ম, তাহলে নামটা কি পাচ্ছে আমরা? শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্মকে পতঞ্জলি কি বলছেন? তিনি বলছেন ব্রহ্ম রাশি। এটা মহাভাষ্যের একদম লাস্টে তোমরা দেখবে মানে আছে, যে যখন বর্ণ সমন্বয়ের কথা বলা হচ্ছে, এখানে বলা হয়েছে ব্রহ্ম রাশি, এই কথাটা উল্লেখ করা হয়েছে। এটা নোট করে রাখো, পতঞ্জলি বলছেন শব্দ ব্রহ্মকে ব্রহ্ম রাশি। আচ্ছা, এবার আমরা দেখব শব্দ ব্রহ্মের কি স্বরূপ। সেখানে বলা হচ্ছে যে এই শ্লোকটি আছে, একমেব যদাম নাতম ভিন্ন। আচ্ছা, তোমরা একটু বুঝতে পারলে এই প্রথম শ্লোকটা? আগে একটু বলে দাও আমাকে। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার, বেশ। দ্বিতীয়টা হচ্ছে শব্দ ব্রহ্মের স্বরূপ। স্বরূপ তো আমরা মোটামুটি জানতেই পারলাম, এখানে আরো পরিষ্কার করে আস্তে আস্তে পড়া হচ্ছে যে একমেব যদম নাতম ভিন্নম শক্তি ব্যপাশ্রয়াৎ অপৃথক্ত্বেপি শক্তিভ্য পৃথক্ত্বেন এব পৃথক্ত্বেন ইব বর্ততে। বাংলাটা হচ্ছে, যে শব্দতত্ত্ব শ্রুতিসমূহে এক বলে কীর্তিত হয়েছে। দেখো একটু খুব মানে সত্যি কথা এটা, যে শ্রুতিসমূহ মানে বেদেতে আরো শাস্ত্রতে বলা হয়েছে, যেমন আমরা সকলেই বলে থাকি একমেবম অদ্বিতীয়ম। এই যে একমেবম অদ্বিতীয়ম, তার মানে কি? আমরা বলে দিচ্ছি যে ব্রহ্ম হচ্ছে এক, এর দ্বিতীয় কিছু নেই। তাহলে ব্রহ্ম যদি এক হয়, দ্বিতীয় কিছু না থাকে, তারপর বলছে তা ভিন্ন শক্তির আশ্রয়িত্ব আশ্রয়ত্ব নিবন্ধন শক্তিসমূহ থেকে বস্তু অপৃথক বা অভিন্ন হওয়া সত্ত্বেও পৃথক বা ভিন্ন রূপে ভাসমান হয়। কি বলা হচ্ছে দেখো বিষয়টা? বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্ম এবং যদি জগৎকে আমরা সামনে রাখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ব্রহ্ম এক, জগৎ জগৎ আর একটা। তাহলে এই যে পৃথক দেখতে পাচ্ছি আমরা, বা ব্রহ্ম জীব, আমরা জীব আর ব্রহ্ম দুটো আলাদা দেখতে পাচ্ছি আমরা। এই আলাদা আলাদা দেখার কারণ কি? বা ধরো যদি আমরা বলি যে প্রত্যেকের মধ্যে ব্রহ্ম আছে, তাহলে প্রত্যেকে আলাদা হয়ে গেল। ধরো 5 জন মানুষ রয়েছে, সে 5 জন মানুষের মধ্যে ব্রহ্ম রয়েছে, তাহলে 5 জন 5টা ব্রহ্ম হয়ে গেল। তাহলে তো ব্রহ্মের তো অনেক ভাগ হয়ে যাচ্ছে। ব্রহ্ম তো, যে ব্রহ্মকে শ্রুতি সমূহেতে এক বলা হয়েছে, সেখানে 5 জন রাম থাকলে, 5 জন ছেলে থাকলে 5টা ব্রহ্ম হয়ে যাচ্ছে। তাহলে ব্রহ্মকে তো ভাঙা হয়ে যাচ্ছে, যাকে 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 খন্ড খন্ড করা হয় সে তখন কি হয়? অনিত্য হয়ে যায়। ব্রহ্ম তো নিত্য, নিত্য বুঝতে পারা মানে ব্রহ্ম নিত্য। এই যে আমাদের জ্ঞানটা কেন হচ্ছে, এরকম জ্ঞান হওয়ার কারণ কি? আমাদের যে আমরা প্রথমেই বলে দিয়ে শাস্ত্রে বলে দিয়েছে এটা অজ্ঞান, এটা তার জ্ঞান নেই, অন্ধকার অজ্ঞানে ডুবে আছি, তাই আমরা এরকম ভাবছি যে 5টা ব্রহ্ম আছে। অ্যাকচুয়ালি সত্যি অজ্ঞান, কিন্তু এটা প্রতিভাসিত হওয়ার কারণ কি? লজিক্যালি আমরা কি করে বলবো যে অ্যাকচুয়ালি 5টা ব্রহ্ম নেই, একটাই ব্রহ্ম আছে? আমরা কি করে বলবো? দেখতে পাচ্ছি 5 জন ছেলে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের মধ্যে একটা করে যদি ব্রহ্ম থাকে, তাহলে 5টা হয়ে যাচ্ছে। তখন বলছে দেখো বিষয়টা কি, বলছে ব্রহ্ম আসলে দেখো এখানটা দেখো ভিন্নম শক্তি ব্যাপাশ্রয়াৎ, এই শব্দটার মধ্যে এর উত্তর দেওয়া আছে, ভিন্নম শক্তি ব্যাপাশ্রয়াৎ। যদিও পরব্রহ্ম এক ও অদ্বৈত, তথাপি তাতে ভিন্ন ভিন্ন শক্তি বা সামর্থ্য বর্তমান। আসলে কি আছে? ব্রহ্মের মধ্যে শক্তি ভিন্ন ভিন্ন ভাবে রয়েছে, ভিন্ন ভিন্ন শক্তি রয়েছে। তাহলে শক্তিগুলো ভিন্ন ভিন্ন, তাহলে শক্তির আশ্রয় হচ্ছে ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্মতে ধরে নাও, আমি ধরে নিলাম 10টা শক্তি রয়েছে, তাহলে ভিন্ন কে হলো না? শক্তি ভিন্ন হলো। শক্তি ভিন্ন হওয়ার জন্য তাই বলছে শক্তি সমূহ পরস্পর ভিন্ন বলে তার আধার যে শব্দ ব্রহ্ম ভিন্ন রূপে প্রতিভান হয়। তখন যেহেতু শক্তিগুলো ভিন্ন হয়ে যাচ্ছে, ধরে নিলাম যে এ বি সি ডি ই এরকম করে এরা হচ্ছে শক্তি, কার না? শব্দ ব্রহ্মের শক্তি। তাহলে শব্দ ব্রহ্মতে শক্তি কটা আছে? 10টা শক্তি আছে। 10টা শক্তি 10 রকমের আছে, তাহলে 10 রকম শক্তির আশ্রয়কে না বলা হচ্ছে শব্দ ব্রহ্ম। বলছে যেহেতু শব্দ ব্রহ্মে বিদ্যমান যে শক্তি সমূহ গুলো পরস্পর ভিন্ন, তাই তাদের আধার যে শব্দ ব্রহ্ম রয়েছে তাকেও আমরা ভিন্ন বলে প্রতীয়মান হয়।
আমাদের জ্ঞান হচ্ছে। অ্যাকচুয়ালি শব্দ ব্রহ্মে শক্তি এবং বিদ্যমান শক্তি এবং তার আধার যে শব্দ ব্রহ্ম, এরা আলাদা নয়, এরা একই। কিন্তু আমাদের অজ্ঞানবশত ভিন্নম শক্তি ব্যাপাশ্রয়া, এই অজ্ঞানবশত আমরা ভিন্ন মানে পাঁচটা ব্রহ্মকে জানতে পারছি। মনে হচ্ছে যেন পাঁচটা ব্রহ্ম, অ্যাকচুয়ালি পাঁচটা ব্রহ্ম নয়, সকলের মধ্যে সমান একই ব্রহ্ম বিরাজমান। যেহেতু পাঁচ রকমের, তাই পাঁচ রকমের আশ্রয়কে আমরা ব্রহ্মকে পাঁচ রকম মনে করছি। অ্যাকচুয়ালি সেটা কিন্তু ভ্রম জ্ঞান। সুতরাং শব্দ ব্রহ্মের স্বরূপটা কিরকম হলো? শব্দ ব্রহ্ম হচ্ছে এক এবং অদ্বিতীয়। তাতে যে শক্তি রয়েছে, শক্তিটা ভিন্ন ভিন্ন হওয়ার জন্য আমরা শব্দ ব্রহ্মকে পৃথক পৃথক রূপে কল্পনা করছি মাত্র, আলাদা কিছুই নয়। অ্যাকচুয়ালি শব্দ ব্রহ্মে বিদ্যমান শক্তি এবং শব্দ ব্রহ্ম এরা একই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আমরা ব্রহ্মকে বিভিন্নভাবে দেখি, তোমরা অনেকে দেখেছো, যেমন বেলুর মঠে যখন খাওয়া দাওয়া হয় তখন ব্রহ্মার প্রণাম হয়। গীতার মন্ত্র আছে, ব্রহ্মার প্রণাম ব্রহ্মবীর ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। তখন ওখানে সব ব্রহ্ম বলা হচ্ছে, ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহতম, ব্রহ্মরূপ অগ্নি, ব্রহ্মই এখানে আহুতি দিচ্ছে। ব্রহ্মার প্রণাম, ব্রহ্ম কি অর্পণ করা হচ্ছে? ব্রহ্ম নিজেই নিজেকে অর্পণ করছে, এমন হতে পারে না। ব্রহ্ম যজ্ঞ করছে, ব্রহ্মই হচ্ছে আগুন, ব্রহ্মই নিজেকে আহুতি দিচ্ছে। হ্যাঁ, এই সবকিছুতেই ব্রহ্মকে আহুতি দেওয়া হচ্ছে, এই সবকিছু মিশিয়ে দেখো সব ব্রহ্ম বলা হচ্ছে। তাহলে ব্রহ্মের শক্তি ভিন্ন ভিন্ন রূপে বিরাজমান। তার মানে কিন্তু ব্রহ্ম আলাদা নয়, ব্রহ্ম একই। শক্তিগুলো আলাদা হতে পারে, শক্তি এবং শক্তির আধার ব্রহ্ম আলাদা কিছুই নয়। এটা আমাদের জ্ঞানের উপর নির্ভর করছে। বুঝে গেল? ওকে স্যার। হ্যাঁ স্যার। এইবার এখান থেকে শর্ট কোশ্চেনের জায়গা আবার চলে এসেছে। আমাদের আগেরটা শর্ট কোশ্চেন ছিল না, তেমন নেই অ্যাকচুয়ালি। শব্দব্রহ্মের শক্তির কথা বলা হচ্ছে এখানে। ওখানে বলা হচ্ছে শক্তি অধ্যাহিত কলাম যস্য কাল শক্তি উপাশ্রিতাঃ জন্মাদয় বিকারাঃ ষড্ভাব ভেদস্য যোনয়ঃ একস্য সর্ববীজস্য যস্য চেয়ম অনেকধা ভোক্তৃ ভোক্তব্য রূপেণ ভোগ রূপেণ চ স্থিতিঃ। এখানে একদম শ্লোকের অর্থ চলে যাও তোমরা। শব্দ ব্রহ্মের অন্যতম শক্তি হচ্ছে, মানে একটাই, মানে অন্যতম শক্তি যদি ধরা হয় কালো শক্তি। এটা প্রশ্ন আসে যে শব্দ ব্রহ্মের শক্তি কি? সেটা হচ্ছে কালো শক্তি। এই শক্তিকে আশ্রয় করেই কালো শক্তি কেন বলা হচ্ছে? কালের উপর সব ডিপেন্ড করে আছে। কি কি ডিপেন্ড করে আছে? না, ছখানা অবস্থা কালের উপর আশ্রয় করে আছে। ছটা অবস্থা কি? যেটা যেটা নিরুক্তে বলা হয় ষড্ভাব বিকার, জায়তে অস্তি বর্ধতে পরিণাম আশ্রয়তে, সেটাই এখানে বলা হয়েছে। ছটি ষড্ভাব ভেদস্য যোনয়ঃ, মানে এই শক্তি হচ্ছে এই ষড্ভাব বিকারের যোনি। মানে এই কালো শক্তিকে আশ্রয় করেই এই ষড্ভাব বিকার হয়ে আছে। জন্ম, স্থিতি, বৃদ্ধি, বিপরিণাম, ক্ষয় এবং বিনাশ, এই ছটি যে অবস্থা, এই অবস্থা এই কালো শক্তিকে আশ্রয় করে আছে। বোঝা গেল? তাহলে শব্দ ব্রহ্মের অন্যতম শক্তি হচ্ছে কালো শক্তি। এই কালো শক্তিকে আশ্রয় করে আছে ছটি অবস্থা বা বিকার। যেহেতু সময়, কালো মানে সময়ই হচ্ছে মহান শক্তি, সেই সময়ের উপরেই এই ছখানা অবস্থা আছে। জন্ম হচ্ছে স্থিতি, বৃদ্ধি, বিপরিণাম, ক্ষয় হচ্ছে, বিনাশ হচ্ছে। আমরা জানি, এগুলো তোমরা জানো যে নিরুক্ত তোমরা পড়েছো এগুলো, ছটা বিকার কিভাবে হয়। তারপরে বলছে সকল পদার্থের বীজরূপ এক হয়েও ভোক্তা, ভোক্তব্য, ভোগ্য এবং ভোগরূপে বিরাজ করছে। এবার দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে। আমরা একটা খুব ভালো লাইন জানি আমরা, যে এই বসুন্ধরা হচ্ছে বীর ভোগ্যা বসুন্ধরা। মানে কি? যে বীর তার সেই ভোগ করে এই বসুন্ধরাকে। যদি আমরা এই বিষয়টাকে নিই তাহলে কি দেখো, বীর ভোগ্যা বসুন্ধরা, তাহলে বীরের ভোগ্য হচ্ছে ভোগ মানে কি? ভোগ মানে হচ্ছে সুখ এবং দুঃখের বিষয়। মানে তুমি সুখী আছো মানে ভোগ করছো, মানে সবকিছু হতে পারে, তুমি খাওয়া দাওয়া, আরাম করে থাকা। দুঃখ,
দুঃখটাও ভোগ বিলাসের একটা অংশ একটা। তো এই বিষয়টা, তো এই যে বীরভক্কা বসুন্ধরা যখন বলা হচ্ছে, এই বসুন্ধরা হচ্ছে তাহলে কে? ভোগ্য বস্তু। তাহলে যখন তার মানে আর একটা তাহলে কে থাকবে? যে ভোগ করছে সে হচ্ছে ভোক্তা। তাহলে কি থাকবে? একটা হচ্ছে ভোক্তা হয়, আর একটা হচ্ছে ভোক্তব্য বা ভোগ্য বিষয় হয়, আর একটা হচ্ছে যা উভয়ের মধ্যে সম্বন্ধ সেটা হচ্ছে ভোগ। বুঝা গেল? তাহলে এখানে যদি ধরি আমরা বীর, বীর পুরুষ হচ্ছে ভোক্তা, বসুন্ধরা হচ্ছে ভোগ্য বা ভোগ্যা বা ভোক্তব্য বিষয়, বিষয়টা। আর এই উভয়ের মধ্যে সম্বন্ধটা কি না, যা কি ক্রিয়াটা হচ্ছে সেটা যে ভোগ করা, ভোগ করছে। তাহলে এই তিনটে বিষয় আমরা পাচ্ছি। বলছে এখানেও তেমন যে এই যে জীব, ব্রহ্ম, এরা এদের মধ্যে সম্বন্ধগুলো কিরকম? বলছে দেখো এরা তো ব্রহ্মই, সবই ব্রহ্ম, কিন্তু বিষয়টা আমাদের সামনে প্রতিভাত হচ্ছে এইভাবে যে ব্রহ্মই হচ্ছে ভোক্তা, ব্রহ্মই হচ্ছে ভোক্তব্য, ভোগ্য, ভোগ রূপে বিরাজ করছে। ঠিক যেমন আগের শ্লোকটা এখানেও অ্যাপ্লিকেবল হবে, ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম। তো ওখানে বলছে ব্রহ্মকে দেওয়া হচ্ছে, তাহলে ব্রহ্মই হচ্ছে এখানে ভোক্তা, ব্রহ্মই হচ্ছে ভোক্তব্য, ব্রহ্মই হচ্ছে ভোগরূপে বিরাজ করছে। মানে তুলনীয় শ্লোক যদি বলা হয়, এর কি কি তুলনীয় শ্লোক হতে পারে? এটা খুব সুন্দর উদাহরণ যে ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন বক্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। মানে ব্রহ্মই সবকিছু। ভোক্তা, ভোক্তব্য, ভোগ্য, ভোগরূপে যে তিনটে বিষয় রয়েছে, তিনটে বিষয় হওয়ার কথা না, অ্যাকচুয়ালি তা নয়, তিনটেই একই, কিন্তু প্রতিভাত হচ্ছে আমাদের সামনে এরকম যে যেন ভোক্তা, ভোক্তা, ভোক্তব্য, ভোগ্য এগুলো আলাদাভাবে আছে, অ্যাকচুয়ালি আলাদাভাবে নেই, এগুলো ব্রহ্মই সবকিছু। এটা ব্রহ্মের শক্তির মধ্যে একটা যাচ্ছে। তারপরে এবার ব্রহ্মকে পাবো কেমন করে আমরা? এটা তো শব্দ ব্রহ্মের কথা বলা হচ্ছে। আমরা হচ্ছে প্রাপ্তি উপায় অনুকারশ্চ তস্য বেদ মহর্ষিভিঃ একোপি অনেক বর্তমেব সমাম নাতঃ পৃথক পৃথক। শব্দ ব্রহ্মের প্রাপ্তির উপায় এবং ব্রহ্মের অনুকৃতি রূপ বেদ যদিও বস্তুত এক এবং অখণ্ড, তথাপি মহর্ষিগণ কর্তৃক যেন অনেক শাখায় বিভক্ত রূপে পৃথক পৃথক ভাবে সমানত হয়েছে। একদম ডিরেক্টলি যদি বলা হয়, উনি বলছেন ভর্তৃহরির মতে যদি বলা হয়, প্রশ্নটা এরকম প্রশ্ন এসছে, এরকম প্রশ্ন এসছে যে ভর্তৃহরি মতে শব্দ ব্রহ্মণঃ প্রাপ্তি উপায় কিম, তার উপায় হচ্ছে বেদ। এইবার এখানে দেখো লেখা আছে একহ অপি অনেক বর্তমেব, মানে সত্যি করেই ব্রহ্মকে পাওয়ার অনেক রাস্তা রয়েছে। তোমরা এগুলো অনেক তত্ত্বকথা শুনেছো, যত মত তত পথ রামকৃষ্ণ ঠাকুর বলেছেন। এবং তোমরা দেখবে যে শিব মহিমা স্তোত্রম রয়েছে পুষ্পতন্ত্রের, সেখানে একটা সুন্দর শ্লোক রয়েছে, রুচি নাম বৈচিত্র্যা দ্বিজকুটিল নানা পথজুষাম নৃণামেকো গম্যস্তমসি পয়সা মারণবৈব। যেমন করে অনেক নদীগুলো বিভিন্ন পথ দিয়ে গিয়ে গিয়ে একটা সমুদ্রে মিশছে, ঠিক তেমনি মানুষের রুচিবশত যে যেমন ধর্ম অবলম্বন করছে বা যে যেমন কর্তব্য করছে, কেউ জ্ঞান মার্গ নিচ্ছে, কেউ ভক্তি মার্গ নিচ্ছে, কেউ রাজ দেখতে মার্গ পাচ্ছি না যে। নিচ্ছে। হ্যালো হ্যালো কি কি বলছো? স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সবার কি একই প্রবলেম? না স্যার, উনি কেটে আবার জয়েন করুক স্যার। ঠিক আছে, বাকিদের ডাটা দেখতে শেষ পাচ্ছি। হয়ে গেলে স্ক্রিন দেখা যায় না। হুম, ডাটা শেষ হয়ে গেলে স্ক্রিন দেখা যায় না স্যার। হ্যাঁ ঠিকই বলেছো। রাত হয়ে গেছে তো, সারা দিনের ডাটা শেষ হয়ে গেছে। আচ্ছা, তো মানে সবই ব্রহ্মের ব্যাপার, বুঝলে, শব্দ ব্রহ্ম। তো এখানে কি বলা হলো, মানুষের রুচিবশত যে যেমন মার্গ অবলম্বন করছে, কেউ ধরো ভক্তি মার্গ অবলম্বন করলো, তাদের দিয়ে সে ভগবানের দর্শন করছে বা ব্রহ্মপ্রাপ্তি করছে। কেউ রাজমার্গ, কেউ জ্ঞান মার্গ, কেউ কর্ম মার্গ, বিভিন্ন মার্গ আছে, কোনো মার্গের শেষ নেই। যে যেমন ধর্ম অবলম্বন করবে তেমন ভাবে সে কিন্তু একই লক্ষ্য কিন্তু একটাই। বলা হচ্ছে যেমন নদীগুলোর লক্ষ্য হচ্ছে সমুদ্রে গিয়ে মেশা, বিভিন্ন মার্গ দিয়ে যাচ্ছে, মানে এমন নয় সব নদীগুলো একসাথে চলে যাচ্ছে, এমন নয়, বিভিন্ন জায়গা দিয়ে আসছে নদীগুলো দিয়ে সমুদ্রে মিশছে। ঠিক তেমনই সুন্দর শ্লোকটা তোমরা দেখবে পুষ্পতন্ত্রে রচিত শিব মহিম্ন স্তোত্রতে আছে, রুচি নাম বৈচিত্র্যা দ্বিজকুটি। এটা আমি শ্লোকটা দ্বিতীয় চরণটা পড়ছি, তৃতীয় পাঠটা, রুচি নাম বৈচিত্র্যা দ্বিজকুটি নানা পথজুষাম নৃণামেকো গম্যস্তমসি পয়সা মারণবৈব। তোমরা দেখবে ওই যে এই বিষয়টা
যে ভালো আর একটা ছবি আকারে দেওয়া আছে, তোমরা যেহেতু বেলুড় মঠের কথাটা এখানে আছে সেই জন্য বলছি আমি। কথামৃতম যে বইটা আছে, কথামৃত ঠাকুর রামকৃষ্ণের, সেইটা যে অখণ্ড যে বইটা পাওয়া যায়, সেই বইটার পেছন দিকে দেখবে এই ছবিটা আঁকা আছে, কিভাবে আসছে এসে মিশছে, সেখানে শ্লোকটা দেওয়া আছে, অর্থটা দেওয়া আছে এখানে। ঠিক তেমনই এখানে বিষয়টা, প্রাপ্তির উপায় ওনার কাছে, মানে ভর্তৃহরির কাছে বেদ হচ্ছে প্রাপ্তির উপায়। সেই বেদ, বেদের মধ্যে সমস্ত তত্ত্বই লুকানো আছে, সমস্ত কিছু বলা হয়েছে। যে আমাদের যে দর্শন, এত দর্শন, ন্যায় দর্শন, তারপরে ন্যায় বৈশেষিক, সাংখ্য যোগ, সবকিছু না এই বেদের মধ্যে আছে। সেটা এই পরের শ্লোকগুলোতে আমি দিইনি, সেখানে আছে যে স্মৃতিশাস্ত্র, পুরাণ সব বেদ থেকে তৈরি হচ্ছে, সবকিছু বেদ থেকে তৈরি হচ্ছে। তাই বেদ হচ্ছে প্রাপ্তির উপায় স্বরূপ ব্রহ্মের। ঠিক আছে, তারপরে হচ্ছে বেদের প্রধান অঙ্গ কি না, বেদের প্রধান অঙ্গ এখানে দেখো বলা হচ্ছে, তোমরা জানো এগুলো, ইয়েতে পড়েছো তোমরা, পাণিনি শিক্ষায় পড়েছো। ষডঙ্গ বেদের কথা ষডঙ্গ বলা হয়েছে। আসন্নম ব্রহ্মণ্যস্তাস্য তপসাম উত্তমম তপঃ প্রথমম ছন্দসাম অঙ্গম আহুর ব্যাকরণম বুধা। এখানে খেয়াল রাখবে, প্রথমম ছন্দসাম মানে হচ্ছে, এখানে প্রথম মানে হচ্ছে প্রধান। ছন্দের প্রথম যদি বলা হয় তাহলে কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে, কারণ বিভিন্ন শাস্ত্রতে ছন্দের প্রথম যে অঙ্গ কি সেটা নিয়ে সেরকম সিওরিটি দিয়ে বলতে পারবে না। যে যে শ্লোকটা আমরা পাই পাণিনি শিক্ষাতে, ছন্দ পাদৌ তো বেদস্য, তাহলে তো প্রথম হচ্ছে পা, পা স্বরূপ যে ছন্দ, ছন্দ পাদৌ তো বেদস্য, বেদ পুরুষের প্রথম অঙ্গ হচ্ছে পা স্বরূপ ছন্দ। কিন্তু এখানে বলছে প্রথম ছন্দ সাম, তাহলে তো ভুল হয়ে যাচ্ছে বিষয়টা। ওই জন্য প্রথম শব্দের অর্থ হচ্ছে প্রধান। ছন্দ সম্মান হচ্ছে বেদের প্রধান অঙ্গ কি না, আহুর ব্যাকরণম বুধা। বুধা পণ্ডিতগণ ব্যাকরণকে প্রথম অঙ্গ বলে মেনেছেন। সেটা কি, আসন্নম ব্রহ্মণস্তাস্য তপসাম উত্তমম তপ। সেই ব্রহ্মের অতি সন্নিহিত বিষয়, খুব কাছের বিষয় হচ্ছে ব্যাকরণ, এবং তপস্যার মধ্যে শ্রেষ্ঠ তপস্যা হচ্ছে এই ব্যাকরণের জ্ঞান। ব্যাকরণের জ্ঞান অর্জন করলে অনেক শাস্ত্র, আমরা সমস্ত শাস্ত্রই আমরা সহজে অধ্যয়ন করতে পারবো, বেদ পড়তে পারবো আমরা। সেই জন্যই বলছে বেদ হচ্ছে প্রধান অঙ্গ স্বরূপ, এবং ব্যাকরণের মাধ্যমেই আমরা বেদকে জানতে পারবো, বেদের মাধ্যমে আমরা আগে জানতে পারবো শব্দ ব্রহ্মকে। তাই বেদের প্রধান অঙ্গ ব্যাকরণের, এটাই প্রয়োজনীয়তা। তারপর এগুলো কিন্তু প্রশ্নতে এগুলো আসে যে তপসাম উত্তম, এই প্রশ্নটা, তপসাম উত্তম তপ কিম, বাক্যপদীয় মতে তপসাম উত্তম তপ কিম, এটা কিন্তু ব্যাকরণম। বুঝা গেল? তাহলে এই ব্যাকরণের আরেকটা মাহাত্ম্য, অনেক মাহাত্ম্য বলা হয়েছে, এখানে একটা দুটো দেওয়া হয়েছে। অর্থ প্রভৃতি তত্ত্বানাম শব্দাহান এব নিবন্ধনম তত্ত্ববোধ শব্দানাম নাস্তি ব্যাকরণাদিতে। বলছি দেখো, আমরা আমরা যা এই যে কথা বলছি, তোমরা বুঝতে পারছো, কেন বুঝতে পারছো, কি কারণটা কি না, শব্দ বলছি আমি। শব্দ হচ্ছে আমাদের যে অর্থ জ্ঞান হচ্ছে, অর্থ প্রবৃত্তি হচ্ছে, আমাদের অর্থের যে প্রবৃত্তি হচ্ছে শব্দ। এখানে শব্দের চারটে প্রবৃত্তির কথা বলা হয়েছে, নিচে লিখে দিয়েছি আমি, জাতি শব্দ, গুণ শব্দ, ক্রিয়া শব্দ, জাতীয় শব্দ। এই শব্দ থেকে বলো, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার মনে হয় এটা তোমাদের নেটের প্রবলেম হচ্ছে তোমাদের একটু, আমি পড়িনি আগেটা। তাহলে সব এই যে অর্থের প্রবৃত্তি হচ্ছে না আমাদের, ধরো কোনো অর্থ আমরা বুঝতে পারছি, যে শোনার পরে বুঝতে পারছি, এরা বুঝতে পারছি কেন, কারণ শব্দ বলছি আমরা। কারণ আমরা মনের ভাব প্রকাশ করার জন্য সবচেয়ে অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে শব্দ। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা আকার ইঙ্গিত করতে পারি, আকার ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ হয়, তথাপি সবচেয়ে প্রধান মার্গ হচ্ছে শব্দের ব্যবহার, যার থেকে আমাদের অর্থের জ্ঞান হয়। সেই শব্দ, তার জ্ঞান কি করে হবে, তত্ত্ব অববোধ শব্দানাম, শব্দের তত্ত্বের অববোধ কি করে হবে, ব্যাকরণ ছাড়া কিন্তু সেই শব্দের জ্ঞান হতে পারে না। ব্যাকরণ না জানলে তুমি সাধু শব্দের ব্যবহার করতে পারবে না, ব্যাকরণ না জানলে তুমি সাধু শব্দ থেকে অসাধু শব্দের পৃথক করতে পারবে না। তাই অর্থের প্রবৃত্তি যে শব্দকে নিয়ে আশ্রয় করে আছে, মানে চারটে প্রবৃত্তি, জাতি শব্দ, গুণ শব্দ, ক্রিয়া শব্দ, যাদৃচ্ছা শব্দ, চারটে যে প্রবৃত্তি রয়েছে, সেটা কাকে আশ্রয় করে আছে, শব্দকে। সেই শব্দের তত্ত্বকে জানতে গেলে কি করতে হবে, ব্যাকরণ করতে হবে। ব্যাকরণ না করলে কিন্তু শব্দের জ্ঞান হবে না।
তাই বলছে। আর শব্দ রাশি বলা হয় বেদকে, বেদের জ্ঞান হবে না, বেদের জ্ঞান না হলে আমরা বেদের মাধ্যমে শব্দ ব্রহ্মকে আমরা পাবো না, এইভাবে লিঙ্ক করা হয়েছে, বুঝা গেল? তারপরে আর একটা বলা, এটা খুব বিখ্যাত একটা শ্লোক বাক্য দিয়ে, তদ্দ্বারম অপবর্গস্য বাংমলানাম চিকিৎসিতম পবিত্রম সর্ববিদ্যানাম অধিবিদ্যম প্রকাশতে। আরেকটা আছে, এইগুলো এটাও আছে, ইদমাদ্যম পদস্থানম সিদ্ধি সোপান পর্বনাম ইয়ম সা মোক্ষমানানাম অজিম্বা রাজপদ্ধতি অত্রাতীত বিপর্যাস কেবলাম অনুপশ্যতি ছন্দস্য ছন্দসম যোনিম আত্মা ছন্দময়ীম তনুম। এগুলো তোমার ব্যাকরণের বিষয়ে বলা হয়েছে। কি বলা হচ্ছে না, তার দ্বারা অপবর্গস্য, অপবর্গ মানে মুক্তির দ্বার। ব্যাকরণ পড়লে তুমি, এই যে বললাম লিঙ্কটা কেমন করে, ব্যাকরণ করবে শব্দের জ্ঞান হবে, শব্দের জ্ঞান হলে বেদের জ্ঞান হবে, বেদের জ্ঞান হলে আমরা ব্রহ্মকে পাবো আমরা, এইভাবে বলা হয়েছে। বাংলা নাম চিকিৎসিত মানে তোমার, তুমি যদি কথা ভুল বলো, শব্দ ব্যবহার ভুল করো, সেটা তোমার বাংমল মানে দূষিত শব্দের ব্যবহার করা হচ্ছে, সেই বাংমলের চিকিৎসা কে করবে? ব্যাকরণ করবে। পবিত্রম সর্ববিদ্যানাম অধিবিদ্যম প্রকাশতে, সেটাই সব থেকে পবিত্র সর্ববিদ্যানাম। এইগুলো শর্ট কোশ্চেন কেমন আসে বলতো, যে বাংলা নাম চিকিৎসিতম কিম ব্যাকরণম, পবিত্রম সর্ববিদ্যানাম কিম ব্যাকরণম, অপবর্গ তদ্দ্বারম অপবর্গস্য কিম ব্যাকরণম, সবকটা কিন্তু ব্যাকরণকেই বলা হচ্ছে। তারপরে হচ্ছে ব্যাকরণ পড়ে কেমন করে তুমি মুক্তি পাবে, এই লাইনটা খুব বিখ্যাত, ইয়মসা মোক্ষমানানাম অজিম্ভা রাজপদ্ধতি। অজিম্ভা মানে হচ্ছে সোজা, সোজা পথ, মানে কোনো কুটিল নয়, আঁকা বাঁকা পথ নয়, সোজা রাস্তা। ইয়ম মানে এই, রাজপদ্ধতি কিরকম না, এই জ্ঞান, ব্যাকরণের জ্ঞান হচ্ছে অজিম্ভা রাজপদ্ধতি, মানে সহজ সোজা পথ হচ্ছে মুক্তির এই ব্যাকরণ জ্ঞান। এইভাবেই ব্যাকরণের কথা বলা হয়েছে। তারপরে যে ব্যাকরণের বিপর্যাস দূরীকৃত হয়েছে, তার ফলে যিনি বেদের রক্ষা বিষয়ে সমর্থ, এমন পুরুষ সকল বেদের মূল স্বরূপ সাধক জ্ঞান লাভ করত, বিশুদ্ধ ছন্দময় শরীর অর্থাৎ পরমাত্মক ব্রহ্মকে সাক্ষাৎ করে থাকেন। ওই যে বললাম বিষয়টা একটাই, যে ব্যাকরণ পড়লে তুমি শব্দের জ্ঞান হবে, শব্দের জ্ঞান হওয়ার পরে শব্দ অসাধু শব্দের জ্ঞান করতে পারবে, বেদের রক্ষা করতে পারবে তুমি, বেদের জ্ঞান হবে, তারপরে তোমার ব্রহ্মের জ্ঞান হচ্ছে, শব্দ ব্রহ্মের জ্ঞান হচ্ছে। এইভাবেই মোক্ষ লাভের উপায় বলা হচ্ছে ব্যাকরণের মাধ্যমে। কেন কেন কথাটা নিয়ে এলো, তার কারণ হচ্ছে যে প্রত্যেক দর্শনের লক্ষ্যই হচ্ছে মুক্তি লাভ। ব্যাকরণ দর্শন এরও একটা লক্ষ্য হবে মুক্তি লাভ, এই কথাটা এখানে বলা হয়েছে। এই লাস্ট শ্লোক এটা সব নিত্য, এই যে এবার ধরো শব্দ, শব্দ থেকে আমরা কি পাচ্ছি, অর্থ পাচ্ছি, এটা তোমরা পড়েছো সবাই, মহাভাষ্যতে এটা আছে। শব্দ থেকে অর্থ পাচ্ছি আমরা, শব্দ হচ্ছে বাচক, অর্থ হচ্ছে বাচ্য। এই যে শব্দ এবং অর্থ এর মধ্যে একটা সম্বন্ধ রয়েছে। সেই সম্বন্ধ যেমন তোমরা সব জায়গাতে দেখবে যে আমরা ঘট বলার সাথে সাথে আমরা ঘট যে কমুগ্রীবাদীমান অর্থ কেন বুঝতে পারছি, কেন ঘট বললে আমরা 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 গাছকে বুঝি না, আমরা ঘট বললে কেন ঘটকে বুঝতে পারছি, গাছ বললে কেন ঘটকে বুঝতে পারছি না? কারণ হচ্ছে ওই শব্দ এবং অর্থের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে, একটা শক্তি রয়েছে, সেটা বিভিন্ন শাস্ত্রতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। সেটা সেইটাকে সম্বন্ধ অবশ্যই রয়েছে, না সম্বন্ধ থাকলে হবে না। বলা হচ্ছে যদি শব্দ নিত্য হয়, শব্দ হচ্ছে কোনো স্ফোটাত্মক শব্দ, সেটা ব্রহ্ম বলা হচ্ছে, শব্দ নিত্য হয়, তার থেকে বিবর্তিত বা পরিণাম হচ্ছে যে অর্থ সে নিত্য হয়, তাহলে উভয়ের মধ্যে যে রিলেশনটা সেটাও নিত্য হবে, এটা এখানে বলা হয়েছে। নিত্যাহা শব্দাৎ সম্বন্ধা তত্রাম নাতাহা মহর্ষিবিহি সূত্রানাম শানুতন্ত্রানাম ভাষ্যানাঞ্চ প্রণেত্রিবিহি। সূত্রকার পাণিনি, অনুতন্ত্র মানে হচ্ছে বার্তিক, অনুতন্ত্র আমরা বার্তিক বলি, সেটাকে বলা হচ্ছে অনুতন্ত্রকার বার্তিক কাত্যায়ন, এবং ভাষ্যকার পতঞ্জলির মতে শব্দ অর্থ তাদের সম্বন্ধ হচ্ছে নিত্য। এখানে আমনাতা শব্দ কথা বলা হচ্ছে, আমনাতা মহর্ষি বলা হয়েছে। আমনাত মানে এটা হচ্ছে, এটা দেখবে বেশিরভাগ বেদের ক্ষেত্রে আবার করা হয় বা শাস্ত্রের ক্ষেত্রে। সেটা কেন না, অবিচ্ছিন্ন সম্প্রদায় ক্রমে যা গুরু শিষ্য পরম্পরায় অনুসৃষ্ট হয়ে আসছে, মানে যেটা অবিচ্ছিন্ন পরম্পরা ক্রমে হয়ে আসছে, কোনো ছিন্ন নেই কোথাও, মানে গুরু শিষ্য এরকম করে হয়ে আসছে। যেমন বেদ, শ্রুতি কেন বলা হচ্ছিল, যে পরম্পরা অনুসারে হয়ে আসছিল, ব্যাকরণ শাস্ত্র এরকম হয়ে আসছিল। এইভাবেই বলছে নিত্য শব্দটা নিত্য পরম্পরায় হয়ে আসছে, তার থেকে অর্থ, শব্দ নিত্য হলে অর্থ নিত্য হবে, উভয়ের মধ্যে সম্বন্ধটাও নিত্য হবে। এইটুকু আজকে আমার পড়ানো ছিল, হ্যাঁ, তাই তাড়াতাড়ি পড়ালাম একটু।
কয়েকটা যা যা বলা বলা তো হয়ে গেছে, সম্ভাব্য প্রশ্নগুলো এখানে just কয়েকটা উল্লেখ করেছি। বাকি তোমাদেরকে বললাম কিরকম কি প্রশ্ন এসেছিল। এর পরের যে পার্টটা, সেখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এখান থেকে এই প্রশ্নগুলোয় কয়েকটা এসেছিল, সেগুলো বললাম। আর যেগুলো সম্ভাব্য হতে পারে সেগুলোও তোমাদেরকে উপস্থাপিত করলাম। যতটা হতে পারে, যেগুলো আসতে পারে আর কি, হতে পারে, সেগুলো বললাম। বাকিটা পরে আমি কোনো ক্লাস যদি হয়, আমি বলেছিলাম আমাকে 21 তারিখ মনে হয়, 21 তারিখ আছে, 21 তারিখে আমি পড়াবো এবং সেখানে আরো যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো তোমায় লিখে দেখাবো। আর সেখানে সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। এটুকুর মধ্যে কোনো অসুবিধা হলে বলো একটু আমাকে। হ্যালো স্যার, ওই সম্ভাব্য প্রশ্নটা দেখাবেন একটু, কেমন? স্লাইডটা স্যার। হ্যাঁ, স্লাইডটা বার করেছি। দেখেছো? আচ্ছা, কারোর কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর একটা বিষয় জানাবো, আজকের ক্লাস কেমন লাগলো সকলে যদি একটু চ্যাট বক্সে একটু কমেন্ট করে জানান, তাহলে আমরা পরবর্তী আবার এই ক্লাসের জন্য আহ জানাবো, মানে কেমন কি ক্লাস হলো জানালে তাহলে আমরা পরবর্তী আবার ক্লাস দেওয়ার জন্য আমরা সেটা অবশ্যই চেষ্টা করবো। আপনারা সকলেই জানাবেন কেমন হলো ক্লাসটি আজকে। মানে খুব স্পিডে পড়লাম, কারণ হচ্ছে যেহেতু সময়টা কম এবং অনেকটা বেশি পড়াতে হবে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর প্রশ্ন থাকলে তোমরা বলো। পরেও পরেও ক্লাস আছে আরো, তখন এটা নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে, কিছু বলার আছে দেবব্রত? আহ, বেশ, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর অভিজিৎ মন্ডল মহাশয়কে। উনি এত সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করার জন্য প্রণাম জানাই স্যার। অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম ভালো জানাই থেকো, স্যার। তুমি ভালো থেকো। সকলকে অনেক শুভেচ্ছা। পুজোর শুভেচ্ছা, এখন পুজোর জন্য শুভেচ্ছা জানালাম। লেফট হচ্ছি আমি, হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে।